আজকে হচ্ছে 25শে আগস্ট 2024, আমাদের লিখিত ব্যাচের 53তম ক্লাস এবং দণ্ডবিধির পঞ্চম ক্লাস। আজকে আমরা আলোচনা করব আমাদের সাজেশনের 5 নম্বর প্রশ্নটা, যেখানে আলোচনা করা হয়েছে 5-এর যদি আমরা দেখি যে নিন্দনীয় নরহত্যা বা অপরাধমূলক নরহত্যা বা খুন কাকে বলে, হত্যার সমপর্যায়ভুক্ত নরহত্যা এবং হত্যার সমপর্যায়ভুক্ত নয় এমন নরহত্যার মধ্যে পার্থক্য আলোচনা করুন। আচ্ছা, আমরা আমাদের এই উত্তর করতে আসার আগে আমি আপনাদের উদ্দেশ্যে একটা সার্বিক আলোচনা করব যে নিন্দনীয় নরহত্যা কি, খুন কি বা শুধু নরহত্যা কি। তো দেখেন, আমরা এইভাবে চিন্তা করি, ধরেন একজন ব্যক্তি যখন আর একজন ব্যক্তির হত্যা করে সেটাকে বলে, একজন ব্যক্তি যখন আর একজন ব্যক্তির হত্যা করে সেটাকে বলে নরহত্যা। ধরেন এই যে আমাদের দেশে বিভিন্ন রিসেন্টলি যতগুলো আন্দোলন হলো, অনেক ব্যক্তি মারা গেছে না, তারপরে এই সবগুলা হচ্ছে কি নরহত্যা। আবার যদি কাউরে ফাঁসি কার্যকর করে সেটাও কি নরহত্যা। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির হত্যা করে সেটাই প্রথমত হচ্ছে নরহত্যা। এখন নর শব্দের অর্থ হলো দুইটা, এক হলো পুরুষ আর এক হচ্ছে মানুষ। এই জায়গায় নরহত্যা বলতে বোঝাচ্ছে মানুষ হত্যা। কি বলেন? মানুষ হত্যা। এখন ধরেন নরহত্যা হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হলো বেআইনি নরহত্যা বা অপরাধজনক নরহত্যা, আর একটা হলো আইনগত নরহত্যা। এখন আইনগত নরহত্যা কি? যেটা আইন সমর্থন করে, যে নরহত্যাটা করলে কেউ দণ্ডিত হবে না। যেরকম আপনার বাংলা বাইরে ফাঁসির অর্ডার দিছে, জল্লাদ ফাঁসি কার্যকর করছে, তো এই জায়গায় জল্লাদ তো জাস্ট আইন অনুযায়ী কাজটা করছে, এই জায়গায় জল্লাদের কি কোনো অপরাধ হয়েছে? না। তো জল্লাদ এই জায়গায় কি করছে? আইনগত নরহত্যা। তাহলে বেআইনি নরহত্যা বা নিন্দনীয় নরহত্যা কি? যে নরহত্যাটা আইন সমর্থন করে না। অর্থাৎ যদি একজন ব্যক্তি আর একজন ব্যক্তির হত্যা করে বেআইনি পন্থায়, যেটা আইন তাকে কি করে না, সমর্থন করে না, সেটাকে বলে বেআইনি নরহত্যা। ধরেন খুন কি আমরা টোটালি জানিই না, খুনের বিষয়বস্তু কি জানিই না। তাহলে আমরা যতটুকু শিখলাম, নরহত্যা কয় প্রকার? দুই প্রকার, একটা হলো আইনগত নরহত্যা আর একটা কি বেআইনি নরহত্যা। এখন দেখেন, আমাদের প্রশ্নে জানতে চেয়েছে যে নরহত্যা কি আহ এবং খুন কি। তো বেআইনি নরহত্যা কি বা অপরাধজনক নরহত্যা কি, খুন কি? তো বেআইনি নরহত্যা কি, এটা কিন্তু আমি অলরেডি আপনাদের বললাম, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির যদি আইনগত পন্থা ব্যতীত হত্যা করে সেটাই বেআইনি নরহত্যা। উদাহরণস্বরূপ যদি আমি এইভাবে বলি, দেখেন যে এই যে সাম্প্রতিক কালে যতগুলা কোটা আন্দোলন বলেন বা পুলিশ বলেন বা অন্যান্য যারা যারা মারা গেছে, সবগুলা প্রথমত হচ্ছে নরহত্যা। যেহেতু মারা গেছে প্রথমত কি নরহত্যা। আর যেহেতু তারা কি বৈধ পন্থায় মারা গেছে না, তারা তো পুলিশ মারুক বা পুলিশে মারুক যেভাবেই মারুক ওটা তো বেআইনি, বেআইনি ভাবে। তো সবগুলাই হচ্ছে আপনার কি বেআইনি নরহত্যা বা নিন্দনীয় নরহত্যা। এখন খুন হয়েছে কিনা সেটা হচ্ছে পরের বিষয়, বাট আপাতত যত লোক মারা গেছে ধরে নিতে হবে এটা হচ্ছে বেআইনি নরহত্যা। আচ্ছা, এখন তাহলে খুন কাকে বলে? আমাদের এই বেআইনি নরহত্যা সম্পর্কে আমাদের দণ্ডবিধির 299 ধারায় আলোচনা করা হয়েছে। কত ধারায়? 299 ধারায়। 299 ধারায় বলছে, যদি একজন ব্যক্তি আর একজন ব্যক্তির অভিপ্রায় নিয়ে করুক, অভিপ্রায় ছাড়া করুক, যেভাবেই হত্যা করুক না কেন, সেটা কি নিন্দনীয় নরহত্যা বা অপরাধমূলক নরহত্যা। কেমনে? ধরেন আমি দীর্ঘদিন যাবত পরিকল্পনা করছি যে অমুকরে মারবো, ঠিকই তারে গুলি করে মারলাম, এটাও নিন্দনীয় নরহত্যা। আবার আমার একজন মানে আমি গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার সামনে চলে আসছে, তা আমার বেপরোয়া গাড়ি, আমার গাড়ির গতি একটু বেশি ছিল, আমি যে কারণে মারা গেছে, এটাও কি নিন্দনীয় নরহত্যা। এখন তাহলে খুন কি? আমাদের বেআইনি নরহত্যার সংজ্ঞা দেওয়া হয়েছে 299 ধারায়, খুনের সংজ্ঞা দেওয়া হয়েছে 300 ধারায়। কত ধারায় বলেন? 300 ধারায়। তো বেআইনি নরহত্যা বা নিন্দনীয় নরহত্যার বলে কালপেবল হোমিসাইড, কালপেবল হোমিসাইড। আর খুন যে বলে হচ্ছে মার্ডার। এখন 300 ধারায় দুইটা অংশ আছে। কয়টা অংশ? দুইটা অংশ। দুইটা অংশের প্রথম অংশ বলেছে যে কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে, আর 300 ধারার দ্বিতীয় অংশের বলে ব্যতিক্রম অংশ, যেখানে বলা হয়েছে কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে না। তাহলে আমরা যদি 300 ধারার প্রথম অংশে বলছে যে কখন নিন্দনীয় হত্যা খুন বলে
গণ্য হবে। এটার অর্থ কি? এটার অর্থ মানে যে কোনো হত্যা তো আপনার নিন্দনীয় হত্যা হয়ে বসে আছে, এখন সেটা কি খুন বলে গণ্য হবে কিনা এটা জানার জন্য আমার 300 ধারার প্রথম ভাগে 4টা অনুচ্ছেদ আছে। এই 4টা অনুচ্ছেদের সাথে ওই নিন্দনীয় হত্যার ঘটনারে মিলাবো। যদি এই 4টা অনুচ্ছেদের কোনোটা মিলে যায়, তখন সেই নিন্দনীয় হত্যাটা কি হবে? খুন হবে। কেমনে দেখেন, আমরা পড়বো, বা তার আগে আপনাদের একটু এমনি ধারণা দিচ্ছি। তো ধরেন 300 ধারার প্রথম অংশে বলছে যে যদি কোনো ব্যক্তি অভিপ্রায় নিয়ে বা পূর্ব পরিকল্পনা করে কাউরে হত্যা করে, প্রথমত সেটা হলো নিন্দনীয় নরহত্যা। যেহেতু সেটা অভিপ্রায় ছিল, তাহলে সেটা হচ্ছে কি, সেই নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে। তাহলে প্রথম যে উপাদান সেটা বললাম কি, অভিপ্রায়। কেমনে দেখেন, ক খরে গুলি করে হত্যা করছে, কিন্তু এই গুলি করে হত্যাটা সে হঠাৎ করে করে নাই, দীর্ঘদিন যাবৎ সে পরিকল্পনা করছে। যে খরে একবার সামনে পায়নি, পিস্তল নিয়ে দীর্ঘদিন যাবৎ সে ঘুরতেছে। তাহলে এই যে কর যে খরে হত্যা করলো, প্রথমত এটা হলো নিন্দনীয় নরহত্যা, কারণ আইনগত পন্থা ছাড়া হত্যাটা করছে, প্রথমত নিন্দনীয় নরহত্যা। কিন্তু পরবর্তীতে সেই নিন্দনীয় নরহত্যাটা কি হিসেবে গণ্য হচ্ছে? কোন হিসেবে? কেন গণ্য হচ্ছে? কারণ সেখানে কি ছিল? অভিপ্রায় ছিল। তো যে কোনো খুনি সবার আগে কি, নিন্দনীয় নরহত্যা। আর এই নিন্দনীয় নরহত্যার যদি 300 ধারার প্রথম ভাগের 4টা অনুচ্ছেদ আছে, 4টা অনুচ্ছেদের সাথে যদি কি হয়ে যায়, যে কোনো একটার সাথে মিলে যায়, তখন সেই নিন্দনীয় নরহত্যাটা কি হবে? খুন বলে গণ্য হবে। তো এরপরে আমি 2 নাম্বার, আমরা বিস্তারিত পড়বো, তার আগে আপনাদের হালকা একটু বুঝাচ্ছি। 2 নাম্বার অনুচ্ছেদটা কি? 2 নাম্বার অনুচ্ছেদ হলো জ্ঞান বা নলেজ। জ্ঞান বা নলেজ, এটা কেমনে? মানে একজন ব্যক্তি ধরেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, আপনি জানেন যে তারে যদি আপনি হালকা ধাক্কা দেন বা হালকা থাপ্পড় দেন, তাহলে তার মারার সম্ভাবনা, মারা যাওয়ার সম্ভাবনা আছে। আপনি এটা জেনেই তাকে হালকা ধাক্কা দিয়েছেন এবং সে মারা গেছে, তার মানে আপনি জ্ঞান সহকারে কাজটা করেছেন। তাহলে এটা প্রথমত নিন্দনীয় নরহত্যা। দ্বিতীয়ত এটা কি, খুন। কেন? কারণ আপনি জ্ঞান সহ কাজটা করেছেন। তো এরকম আরো বেশ কয়েকটা উপাদান আছে, আমি জাস্ট আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, বিস্তারিত একটু পরে করতেছি। জাস্ট মনে রাখেন যে বেআইনি পন্থায় কাউরে হত্যা করলেই সেটা হচ্ছে নিন্দনীয় নরহত্যা। আর ওই হত্যাটা যখন কোনো 300 ধারার প্রথম ভাগে যে 4টা অনুচ্ছেদ আছে, এই 4টা অনুচ্ছেদের যে কোনো একটার সাথে যদি মিলা যায়, তখন সেই নিন্দনীয় নরহত্যাটা কি হয়ে যাবে? খুন বলে গণ্য হয়ে যাবে। তাহলে আমরা আমাদের আহ প্রশ্নের প্রথম অংশ যদি দেখি, 5-এর এতে জিজ্ঞাসা করছে, দেখেন, অপরাধমূলক নরহত্যা বা খুন কাকে বলে, মানে আপনারে খুনের সংজ্ঞা চাইছে আর কি নরহত্যার সংজ্ঞা চাইছে। তারপরে দেখেন, হত্যার সমপর্যায়ভুক্ত নরহত্যা, হত্যার সমপর্যায়ভুক্ত নরহত্যা, ব্র্যাকেটের উপরে লেখেন খুন, এ জায়গায় লেখেন খুন। হত্যার সমপর্যায়ভুক্ত নরহত্যা মানে জানেন? এটার বলে খুন। মানে আপনারা সরাসরি বলে নাই যে খুন ও নিন্দনীয় নরহত্যার মধ্যে পার্থক্য, আপনারা পেঁচাইছে। হত্যার সমপর্যায়ভুক্ত নরহত্যা এটাকে কি বলে? খুন। এবং হত্যার সমপর্যায়ভুক্ত নয় এমন নরহত্যা, এটাকে বলে কি? নিন্দনীয় নরহত্যা। তাহলে হত্যার সমপর্যায়ভুক্ত বললে হবে খুন, হত্যার হত্যায় পর্যায়ভুক্ত নয় বললে হবে কি? নিন্দনীয় নরহত্যা। এর মধ্যে পার্থক্য আলোচনা করুন। তাহলে সহজে বললেই হতো যে খুন ও নিন্দনীয় নরহত্যার মধ্যে পার্থক্য লিখুন, বাট এই জায়গায় লিখছে কি, হত্যার সমপর্যায়ভুক্ত নরহত্যা বা হত্যার পর্যায়ভুক্ত নয় এমন নরহত্যার মধ্যে কি বলতে বলছে? পার্থক্য। হুম, আচ্ছা, এটা আমরা পড়বো, বাট তার আগে পড়বো এইটা, যে কখন নিন্দনীয় নরহত্যা বা অপরাধমূলক নরহত্যা খুন হিসেবে গণ্য হয়, মানে কখন একটা নিন্দনীয় নরহত্যা খুন হয় এবং কখন নিন্দনীয় নরহত্যা খুন হিসেবে গণ্য হয় না, আলোচনা করুন। যদি বলে যে কখন নিন্দনীয় নরহত্যা খুন হয় আর কখন নিন্দনীয় নরহত্যা খুন হয় না, হ্যাঁ, যদি বলে নিন্দনীয় নরহত্যা কখন খুন হয়, তার মানে 300 ধারার প্রথম অংশ। আর নিন্দনীয় নরহত্যা কখন খুন হয় না, তার মানে সেটা 300 ধারার দ্বিতীয় অংশ বা ব্যতিক্রম অংশ। তাহলে আমরা আমাদের উত্তর পড়া শুরু করি। দেখেন, আমরা প্রথমে যেটা দেখব, দেখব ভূমিকা। আগে দেখব যে এক ব্যক্তি কর্তৃক অপর কোনো ব্যক্তিকে হত্যা করার নামে কি? নরহত্যা। মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে বা অভিপ্রায় ছাড়া
কোনো কাজের মাধ্যমে কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো হলে তাকে অপরাধমূলক নরহত্যা বা নিন্দনীয় নরহত্যা বলে। এটা একটু দেখেন, মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে বা অভিপ্রায় ছাড়া বেআইনি ভাবে লেখেন। এই ছাড়ার পরে একটা কথা বাদ চলে গেছে, বেআইনি ভাবে লেখেন। মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে বা অভিপ্রায় ছাড়া বেআইনি ভাবে। কোনো কাজের মাধ্যমে। হ্যাঁ, শুধু বেআইনি ভাবে শব্দটা উপরে যোগ করে দেন। বেআইনি ভাবে কোনো কাজের মাধ্যমে কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো হলে তাকে অপরাধমূলক নরহত্যা বা নিন্দনীয় নরহত্যা বলে। অপরদিকে যদি পূর্ব পরিকল্পনা বা অভিপ্রায় সহকারে যখন কোনো নিন্দনীয় নরহত্যা ঘটানো হয়, যদি নিন্দনীয় নরহত্যাটা কির সাথে করা হয়, ওইটাই। পরিকল্পনা সহ করা হয়, তখন উক্ত নিন্দনীয় নরহত্যাকে কি বলে? খুন বলে। দণ্ডবিধি 1860-এর 299 ধারায় নিন্দনীয় নরহত্যা এবং 300 ধারায় খুনের সংজ্ঞা প্রদান করা হয়েছে। তাহলে আমাদের নিন্দনীয় নরহত্যার সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়? 299 ধারায়। আর খুনের সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়? 300 ধারায়। আচ্ছা, আপনারা যারা নামাজ পড়বেন, 5-7 মিনিটের বিরতি, নামাজ পড়ে ফেলেন, তারপরে আমাদের ক্লাসটা শুরু হবে। আচ্ছা, আমরা পড়া শুরু করি। দেখেন, বিরতির আগে ভূমিকাটা পড়েছিলাম। তাহলে আমরা এখন অপরাধমূলক নরহত্যার সংজ্ঞা পড়ি। কালপাবল হোমিসাইড: এক নর কর্তৃক অপর কোন নরকে হত্যা করা নরহত্যা হিসেবে গণ্য হয়, তবে নরহত্যাটি যদি, আন্ডারলাইন করবেন, গিলটি মাইন্ড সহকারে সংগঠিত হয়। গিলটি মাইন্ড মানে হচ্ছে মেন্স রিয়া, গিলটি মাইন্ড মানে হচ্ছে দোষী মন। যদি আপনি দোষী মন সহকারে কোনো নরহত্যা সংগঠন করেন, তখন তাকে অপরাধমূলক নরহত্যা বা কালপাবল হোমিসাইড বলে। দণ্ডবিধি 1860-এ আন্ডারলাইন করবেন, 299 ধারা অনুসারে মৃত্যু সংগঠনের উদ্দেশ্যে কৃত কোনো কাজ দ্বারা, মানে আপনার উদ্দেশ্য ছিল আরেকজনের মৃত্যু সংগঠন করা, তো মৃত্যু সংগঠনের উদ্দেশ্যে কোনো কাজ দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু ঘটালে, বা যে দৈহিক জখমে তার মৃত্যু ঘটতে পারে তেমন দৈহিক জখম ঘটানোর উদ্দেশ্যে কৃত কোনো কাজ দ্বারা মৃত্যু ঘটালে, বা যে কাজের ফলে মৃত্যু ঘটতে পারে তা জানা সত্ত্বেও সেই কাজের মাধ্যমে কোনো মৃত্যু ঘটালে তাকে অপরাধমূলক নরহত্যা বা কালপাগল হোমিসাইড বলে। সহজ কথা যদি বলে, আমি এইভাবে বলবো যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে অভিপ্রায় সহ বা অভিপ্রায় ছাড়া যেভাবেই করুক না কেন, গিলটি মাইন্ড সহকারে যদি মৃত্যু ঘটায়, তাহলে সেটাকেই কি বলে? নিন্দনীয় নরহত্যা বা অপরাধমূলক নরহত্যা। এবং আমাদের এটার উদাহরণ দেওয়া হয়েছে কত ধারায়, মানে সরি, মানে এটার সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়? 299 ধারায়। উদাহরণ দেখেন। তো এই কারণে আমাদের যখন প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন আসে যে নিন্দনীয় নরহত্যা কয়টি উপায় হতে পারে, না, এখানে 3টি উপায়। দেখেন, আমি হিসাব মিলাই, এই যে দেখেন 3টি উপায় কেমনে। এই যে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে কৃত কোনো কাজ দ্বারা, এক, যে দৈহিক জখমে তার মৃত্যু ঘটতে পারে তেমন দৈহিক জখমের ঘটনার উদ্দেশ্যে কৃত কোনো কাজ দ্বারা, কয়টা? দুইটা। বা যে কাজের ফলে মৃত্যু ঘটতে পারে তা জানা সত্ত্বেও সেই কাজের মাধ্যমে কোনো ব্যক্তির মৃত্যু ঘটালে, এই হলো 3টা। যদি আপনাকে বলে যে নিন্দনীয় নরহত্যা কয়টি উপায় হতে পারে, কয়টি উপায়? 299 ধারা অনুসারে 3টি উপায়। তাহলে উদাহরণটা দেখেন। রহিম করিমের মৃত্যু ঘটানোর অভিপ্রায় বা মৃত্যু ঘটানোর সম্ভাবনা আছে জেনেও কোনো গর্তের উপর কাঠের বেড়া ও ঘাসের ফরাশ পেতে দেয়। ফরাশ মানে অন টাইপ অফ কার্পেট ধরেন, তো ঘাসের বেড়া আর ফরাশ পেতে দেয়। করিম পরিমুক্ত স্থান মজবুত বলে বিশ্বাস করে, উহার উপরে গেলে উক্ত গর্তের ভিতরে পড়ে গিয়ে তার কি হয়? মৃত্যু হয়। এক্ষেত্রে রহিম অপরাধমূলক নরহত্যা সংগঠন করেছে বলে গণ্য হবে। এখন প্রশ্ন এসে যায়, এটাকে খুন হবে কিনা? খুন হবে কিনা সেটা হচ্ছে পরের বিষয়, বাট আপাতত এটা কি হয়ে গেছে? নিন্দনীয় নরহত্যা। কারণ যে কোনো ব্যক্তি যদি আর একজন ব্যক্তিরে বেআইনি পন্থায় হত্যা করে, সেটা কি হবে? নিন্দনীয় নরহত্যা। সেটা খুন হবে কিনা সেটা হচ্ছে 300 ধারার সাথে, 300 ধারার যে 4টা অনুচ্ছেদ আছে এটার সাথে আমরা মিলাবো। বাট নিন্দনীয় নরহত্যা যে হয়েছে এটা তো কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে এটা নিন্দনীয় নরহত্যা। তো আমাদের এই নিন্দনীয় নরহত্যার সংজ্ঞা দেওয়া হয়েছে 299 ধারায়। আর নিন্দনীয় নরহত্যার শাস্তি বলছে 304 ধারায়। দেখেন, দণ্ডবিধির 304 ধারায় অপরাধজনক নরহত্যার শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এই শাস্তিটা আমরা পরে পড়ি, শাস্তিটা পরে পড়ি, পরে আপনাদের পড়াবো। আগে সংজ্ঞা দুইটা শেষ করে আসি, পরে পড়ি। কেন? কারণ এই জায়গায় একটু বোঝার জিনিস আছে।
তাকে খুনের সংজ্ঞা দেখি। খুন অপরাধজনক নরহত্যা যখন কোনো কলহ বা উত্তেজনা ব্যতীত, কলহ মানে ধরেন কোনো ঝগড়া ছাড়া বা কোনো প্রকার উত্তেজনা ছাড়া, বরং পূর্ব পরিকল্পনা অনুযায়ী সংগঠিত হয়, মানে আপনি দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছেন সেই অনুযায়ী সংগঠিত হয়েছে, তখন তাকে খুন বা কি বলে, মার্ডার বলে। দণ্ডবিধির 300 ধারা অনুযায়ী কতিপয় ব্যতিক্রম ব্যতীত অপরাধজনক নরহত্যা খুন বলে বিবেচিত হবে যদি মৃত্যু সংগঠনকারী কাজটি করা হয় কিসের দ্বারা, দেখেন, মৃত্যু সংগঠনের উদ্দেশ্যে, অপরাধীর জানা আছে যে এরূপ আঘাতের ফলে স্বাভাবিকভাবে আঘাতপ্রাপ্ত ব্যক্তি মৃত্যু করতে পারে, বা কার্য সম্পাদনকারী জানে যে এই কাজটি এমনই বিপজ্জনক যে তার ফলে মৃত্যু অবশ্যই মৃত্যু ঘটবে। আমি এটার চেয়েও ভালো শিখে যাব পরে, যে যদি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির নিন্দনীয়, আরেকজন ব্যক্তিকে নিন্দনীয় নরহত্যা করে, কি সহযোগে, অভিপ্রায় সহযোগে, জ্ঞান সহযোগে, বা এমন আঘাত করে যা মৃত্যুই একমাত্র ফলাফল বা আসন্ন বিপজ্জনক কার্য করে, তখন সেটাকে, সেই নিন্দনীয় নরহত্যা কি হিসেবে গণ্য হবে, খুন হিসেবে গণ্য হবে। তো আমরা উদাহরণটা দেখি, দেখেন। ক খ কে হত্যার উদ্দেশ্যে, উদ্দেশ্যটা বলতেন মানে তার আগে থেকেই কি ছিল, উদ্দেশ্য ছিল, হত্যার উদ্দেশ্যে গুলি করে ফলে খ কি, মারা যায়। তাহলে বলেন তো এটা নিন্দনীয় নরহত্যা নাকি খুন? এই তো, প্রথমত আগে এসছে কি, নিন্দনীয় নরহত্যা, যেহেতু উদ্দেশ্য ছিল, পরে সেটা গণ্য হবে কি হিসেবে, খুন হিসেবে। বুঝতে পারছেন? প্রথমতই কি, নিন্দনীয় নরহত্যা, পরে হবে খুন। আমরা একেবারে চলে আসি, দেখেন আমি যে জায়গায় বলি, 2 নাম্বার পেজের মাঝে চলে আসেন। 2 নাম্বার পেজের মাঝে বলা আছে যে কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে এবং কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে। তো আমরা জানি যে কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে আর কখন গণ্য হবে না, এই কথাগুলো বলা হয়েছে কত ধারায়, 300 ধারায়। আমরা একটু পড়বো, দেখেন যে 300 ধারায় আহ 2টি ভাগ বা অংশ রয়েছে। তো যদি প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন আসে যে 300 ধারায় কয়টা ভাগ আছে, 2টা, এই যে দেখেন প্রথম ভাগে আন্ডারলাইন করবেন, 4টি অনুচ্ছেদে বলা হয়েছে যে কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে। প্রথম ভাগে, 300 ধারার যে প্রথম ভাগ, সেখানে অনুচ্ছেদ আছে কয়টা, 4টা, যেখানে বলা হয়েছে যে কোন কোন নিন্দনীয় নরহত্যা বা কখন একটা নিন্দনীয় নরহত্যা কি বলে গণ্য হবে, খুন বলে গণ্য হবে। হোয়েন কালপাবল হোমিসাইড ইজ মার্ডার, ইংলিশটাও আন্ডারলাইন করেন, হোয়েন কালপাবল হোমিসাইড ইজ কি, মার্ডার। এবং দ্বিতীয় ভাগকে বলা হয় ব্যতিক্রম অংশটা, গোল্ডেন যে দ্বিতীয় ভাগ, এটারে কি বলে, ব্যতিক্রম অংশ। তো যেখানে আন্ডারলাইন করবেন, 5টি ব্যতিক্রমে বলা হয়েছে যে কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে না। তাহলে কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে এটা বলেছে 300 ধারার কত অংশে, প্রথম অংশে, হোয়েন কালপেবল হোমিসাইড ইজ মার্ডার। এবং যদি বলে যে কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে না, এটা বলা হয়েছে 300 ধারার দ্বিতীয় অংশে, হোয়েন কালপেবল হোমিসাইড ইজ নট মার্ডার। এখন আমরা চলে আসব 300 ধারার প্রথম অংশ, যেখানে বলা হয়েছে যে নিন্দনীয় নরহত্যা কখন খুন বলে গণ্য হবে। 300 ধারার প্রথম ভাগ, যখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে, ওয়েন কালপেবল হোমিসাইড ইজ মার্ডার। 300 ধারার প্রথম ভাগে 4টি অনুচ্ছেদ রয়েছে, যেখানে বলা হয়েছে যে কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে, নিম্ন এই সম্পর্কে আলোচনা করা হলো। আন্ডারলাইন কইরান, প্রথম অনুচ্ছেদ অভিপ্রায় বা কি, ইন্টেনশন, অভিপ্রায় বা ইন্টেনশন। এই যে দেখেন, যখন একজন ব্যক্তি, আন্ডারলাইন করেন, পূর্ব পরিকল্পনা বা হত্যার অভিপ্রায় নিয়ে অন্য কোনো ব্যক্তিকে হত্যা করে, মানে একজন ব্যক্তি পূর্ব পরিকল্পনা নিয়ে বা অভিপ্রায় নিয়ে আরেকজন ব্যক্তির হত্যা যদি করে, তখন প্রথমত উক্ত হত্যাটি একটি নিন্দনীয় হত্যা বলে বিবেচিত হবে, কারণ বেআইনি ভাবে প্রতিটা হত্যাই হচ্ছে কি, নিন্দনীয় হত্যা। কিন্তু উক্ত নিন্দনীয় হত্যাটি, আন্ডারলাইন করেন, পরবর্তীতে খুন বলে গণ্য হবে, কারণ উক্ত নিন্দনীয় হত্যাটি কি করছে, পূর্ব পরিকল্পনা বা অভিপ্রায় অনুযায়ী সংগঠিত হয়েছে। বুঝেন কিনা? একজন ব্যক্তি যদি আর একজন ব্যক্তির হত্যা করে বেআইনি ভাবে, প্রথমেই তো সেটা নিন্দনীয় নরহত্যা। যদি সেটা অভিপ্রায় নিয়ে করা হয় তাহলে সেটা কি হবে, সেই নিন্দনীয় হত্যা কি বলে গণ্য হবে, খুন বলে গণ্য হবে। উদাহরণ দেখেন, থমাস হত্যার অভিপ্রায় নিয়ে পিস্তল নিয়ে এডিসনকে গুলি করে, মানে থমাসের প্রথম থেকেই উদ্দেশ্য ছিল কি, তারা হত্যা করা।
এবং এডিসন মৃত্যুবরণ করে। তাহলে প্রথমত এটা হচ্ছে নিন্দনীয় নরহত্যা। যেহেতু হত্যার অভিপ্রায় নিয়ে উক্ত নিন্দনীয় নরহত্যাটি সংগঠন করা হয়েছে, তাই এক্ষেত্রে উক্ত নিন্দনীয় নরহত্যাটি কি বলে বিবেচিত হবে? খুন বলে বিবেচিত হবে। তাহলে প্রথমত, যেহেতু সে বেআইনি ভাবে হত্যা করেছে, প্রথমত এটা হলো কি? নিন্দনীয় নরহত্যা। আর যেহেতু সে উদ্দেশ্য নিয়ে বা অভিপ্রায় নিয়ে করেছে, এটা প্রথম অনুচ্ছেদের সাথে মিলে যায়, তখন সেই নিন্দনীয় নরহত্যাটা কি বলে গণ্য হলো? খুন বলে গণ্য হলো। আশা করি প্রথম অনুচ্ছেদ বুঝতেন। আচ্ছা, আমরা চলে আসি দ্বিতীয় অনুচ্ছেদ, জ্ঞান বা নলেজ। জ্ঞান বা নলেজ, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে, আন্ডারলাইন করেন, এমন জ্ঞান নিয়ে শারীরিক আঘাত করে, এমন জ্ঞান নিয়ে কি করে? শারীরিক আঘাত করে, যার সম্ভাব্য ফলাফল মৃত্যু, এবং উক্ত আঘাতের ফলে উক্ত ব্যক্তি মৃত্যুবরণ করে, তবে উক্ত নিন্দনীয় নরহত্যা কি বলে বিবেচিত হবে? খুন বলে বিবেচিত হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি এমন জ্ঞান নিয়ে কাউকে আঘাত করেছে, জানে যে আমি যদি এই আঘাত করি তাহলে তার মারা যাওয়ার সম্ভাবনা আছে, এমন জ্ঞান নিয়ে যদি আপনি আঘাত করেন, প্রথমত সেটা হচ্ছে নিন্দনীয় নরহত্যা। যেহেতু আপনি জ্ঞান নিয়ে করেছেন, তাই এটা কি? খুন। তো উদাহরণ দেখেন, উদাহরণ পড়লে আমরা ক্লিয়ার হব। জামান এমন একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত যে একটি সামান্য আঘাতেই তার মৃত্যু হতে পারে। ধরেন জামান ক্যান্সারে আক্রান্ত। এখন জামানের শরীরে যদি কেউ সামান্য আঘাত দেয়, জামানের মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। আরিফ জামানের উক্ত ব্যাধির বিষয়ে জেনে স্বেচ্ছায়, স্বেচ্ছায় শব্দটা বললেন, মানে আরিফ জামানের ওই ব্যাধির বিষয়ে কি বলেন, জানে, জেনে স্বেচ্ছায় জামানকে এমন আঘাত করে যা একজন সুস্থ মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট নয়। মানে আরিফ জানে যে তার জামানের হালকা আঘাতে মৃত্যু হতে পারে। এখন আরিফ আঘাত করছে, এমন একটা ধরেন থাপ্পড় দিতে, বাট একটা থাপ্পড়ে কি একজন স্বাভাবিক মানুষের মারা যাওয়ার কথা? কথা বলেন না। কিন্তু জামান উক্ত আঘাতের ফলে মৃত্যুবরণ করে, জামান কি মারা গেছে, ফলে আরিফ এখানে খুন করেছে বলে বিবেচিত হবে। কেন খুন করেছে বলে বিবেচিত হলো বলেন তো? সে, বাট তার তো ওই আঘাতে তো স্বাভাবিক মানুষের মারা যাওয়ার কথা না। এখন স্বাভাবিক মানুষের মারা যাওয়ার কথা থাক বা না থাক, সে তো জেনেই আঘাতটা করছে যে এই আঘাতে অমুকের মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। উপরোক্ত ঘটনায় আন্ডারলাইন করেন, আরিফ যদি জামানের শারীরিক ব্যাধির ব্যাপারে অবগত না থেকে আঘাত করত, তবে উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হতো। মানে সেম ঘটনাটাই আরিফ যদি না জেনে আঘাত করতো, তাহলে কি হতো? তাহলে খুন বলে বিবেচিত হতো না, সেটা নিন্দনীয় হত্যাই থাকতো। কিন্তু সে যেহেতু জেনে আঘাত করছে, তাহলে এবং মারা গেছে, প্রথমত নিন্দনীয় হত্যা, পরে সেটা কি? খুন। আনারুল হক সাহেব বলেন, আনারুল হক সাহেব বলেন, জামান একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, এটা আরিফ জানে না, কিন্তু আরিফ এমন আঘাত করছে যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের মারা যাওয়ার জন্য যথেষ্ট, ইচ্ছা করে মারছে। তার ব্যাধির ব্যাপারে জানে না, ব্যাধির ব্যাপারে জানে না, কিন্তু জামান এমন আঘাত করছে যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের মারা যাওয়ার জন্য যথেষ্ট। তাহলে কি হবে বলেন? প্রথমত নিন্দনীয় নরহত্যা, দ্বিতীয়ত কি হবে? খুন। কারণ সে জেনে শুনেই এমন আঘাত করছে যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য মারা যাওয়ার জন্য কি যথেষ্ট। তাহলে এই এই উদাহরণে, এই জ্ঞানে মোট তিনটা আহ দিক আপনি কল্পনা করেন, মনে করেন। এক, জামান অসুস্থ, আরিফ জানতো, জেনে আঘাত করছে, হালকা আঘাত করছে, অন্য মানুষের মারা যাওয়ার জন্য যথেষ্ট না, কিন্তু সে জেনে আঘাত করছে, তো এটা কি হবে? খুন। জামান অসুস্থ, হালকা আঘাতে মারা যাওয়ার কথা, আরিফ জানতো না, না জেনে হালকা আঘাত করছে, জামান মারা গেছে, এটা কিন্তু খুন হবে না। বুঝতে পারছেন? জামান অসুস্থ, হালকা আঘাতেই তার মারা যাওয়ার সম্ভাবনা আছে, আরিফ জানে না, কিন্তু আরিফ এমন আঘাত করছে যে একজন স্বাভাবিক মানুষের মারা যাওয়ার জন্য যথেষ্ট, তবুও এটা কি? খুন। বুঝলেন কিনা? তাহলে এই জায়গা যে তিনটা প্রেক্ষাপট আমি আলোচনা করলাম, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে হালকা, সে অসুস্থ, হালকা আঘাতে মারা যাওয়ার কথা, একজন আঘাত করছে, ওটা জেনেই আঘাত করছে, মারা গেছে, খুন। হালকা আঘাতে মারা যাওয়ার কথা, যে আঘাত করছে সে জানে না, নিন্দনীয় হত্যা। হালকা অসুস্থ, যে আঘাত করছে জানে না, বাট এমন আঘাত করছে মারা যাওয়ার জন্য যথেষ্ট, তাহলে সেটা কি? খুন। অনলাইনে যারা আছেন বুঝছেন কিনা? জি স্যার, ক্লিয়ার স্যার। তো কেউ না বুঝলে প্রশ্ন করবেন। এখানে
লজ্জা পাওয়ার কিছু নাই, আপনার বুঝে নিতে হবে। আমি তো চেষ্টা করতেছি বোঝানোর, তারপরেও যদি কেউ না বুঝেন আমাকে অবগত করতে হবে। তো আমরা প্রথম উপাদান পেলাম অভিপ্রায় বা ইন্টেনশন, আর দ্বিতীয় উপায় পেলাম গ্যাস। জ্ঞান বা নলেজ। নলেজ। তৃতীয় উপাদান বা অনুচ্ছেদে আমরা চলে এসে দেখেন আঘাতের প্রকৃতি বা নেচার অফ ইনজুরি। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে এমন শারীরিক জখম বা আঘাত করে যার একমাত্র ফলাফল মৃত্যু, তখন উক্ত নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে। মানে সে এমন একটা জখম করছে যার একমাত্র ফলাফলই হচ্ছে কি মৃত্যু, তাহলে সেটা কি বলে বিবেচিত হবে? খুন বলে বিবেচিত হবে। উদাহরণ দেখেন, পিটার ইচ্ছাকৃতভাবে একটি তরবারি মাইকেলের পেটের মধ্যে ঢুকিয়ে দেয় যে উক্ত জখম বা আঘাতের প্রকৃতি এমন যার একমাত্র ফলাফল হলো মৃত্যু, এবং মাইকেল মৃত্যুবরণ করে। এখানে পিটার কর্তৃক সংগঠিত, এখানে পিটার কর্তৃক লেখেন, পিটার কর্তৃক সংগঠিত নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে। পিটার কর্তৃক সংগঠিত নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত কেন হবে বলেন? আঘাতের প্রকৃতি কেমন? কারণ আঘাতের প্রকৃতি এমন, যখন আপনি একজন ব্যক্তির পেট দিয়ে তরবারি ঢুকাই দিবেন এবং আর এক পাশ দিয়ে বেরোবেন, তখন তার মারা যাওয়াই কি স্বাভাবিক। তাহলে আমরা তিনটা পেলাম, এক নম্বরে অভিপ্রায়, দুই নম্বরে জ্ঞান, তিন নম্বরে কি আঘাতের প্রকৃতি। আমরা চলে আসি 4 নম্বর অনুচ্ছেদ। 4 নম্বর অনুচ্ছেদ বা আসন্ন বিপজ্জনক কার্য, ইমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট। 4 নম্বর অনুচ্ছেদটা এরকম যে আপনার, আমাদের প্রিলিমিনারি পরীক্ষা অজস্রবার আমি আপনাদের পরীক্ষায় দিছি, সে জায়গা হচ্ছে যে 300 দ্বারা কোন উপাদানের ক্ষেত্রে অভিপ্রায় না থাকলেও সেটা খুন হতে পারে। সেটা হলো চতুর্থ অনুচ্ছেদ। মানে কোন নির্দিষ্ট ব্যক্তিরে খুন করার অভিপ্রায় আপনার নাই, কিন্তু আপনি এমন একটা বিপজ্জনক কাজ করছেন যার একমাত্র স্বাভাবিক ফল হচ্ছে কি মৃত্যু। আপনি আহ মিছিলে বোমা বর্ষণ করছেন, কিন্তু কোন নির্দিষ্ট ব্যক্তির মারার উদ্দেশ্য আপনার নাই। বা মিছিলে আপনি গুলি ছুড়ছেন, গুলি চললে আমি জানি যে মিছিলে যদি আমি গুলি ছুড়ি যে কোনো একজন ব্যক্তি মারা যাবে, তাইলে এটাও, এখানে আপনার কোনো নির্দিষ্ট ব্যক্তিরে মারার উদ্দেশ্য নাই, বাট আমি জানি আমি এমন একটা বিপজ্জনক কাজ করতেছি যার একমাত্র স্বাভাবিক ফলাফল হচ্ছে কি মৃত্যু, তাহলে সেটা সেই নিন্দনীয় নরহত্যাও কি হিসেবে গণ্য হবে? কোন হিসেবে গণ্য হবে? এই যে দেখেন, যদি কোনো ব্যক্তি, যদি কোনো ব্যক্তির হত্যা সংগঠনের, এটা আন্ডারলাইন করেন, অভিপ্রায় নাও থাকে, কি দেখেন, অভিপ্রায় নাও থাকে, কিন্তু সে যদি এমন কোনো বিপজ্জনক কাজ করে যার একমাত্র ফলাফল হলো কি মৃত্যু, তখন উক্ত নিন্দনীয় হত্যা কি বলে বিবেচিত হবে? কোন বলে বিবেচিত হবে? বুঝেন কিনা? তাহলে যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসে, মানে আপনাদের প্রিলিতে আসার সম্ভাবনা আছে এইভাবে, যে জিজ্ঞাসা করবে যে কোন 300 দ্বারা কোন উপাদানের ক্ষেত্রে অভিপ্রায় না থাকলেও সেটা কোন বলে বিবেচিত হবে? কোন উপাদান? চতুর্থ উপাদান, এবং সেটা হচ্ছে কি আসন্ন বিপজ্জনক কার্য। উদাহরণটা দেখেন, কোন সুনির্দিষ্ট কারণ ছাড়াই আরিফ জনতার উপরে বন্দুক দিয়ে গুলি চালায় যার ফলে একজন ব্যক্তি মারা যায়, এখানে আরিফ কর্তৃক সংগঠিত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে, যদিও সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে হত্যার অভিপ্রায় আরিফের কি ছিল না। তাহলে আমাদের ধরেন যদি এরকম হয় যে যারা আন্দোলন করতেছিল পুলিশ তাদের উপর গুলি বর্ষণ করছে, তাহলে এই জায়গায় পুলিশ এটা কি করতে বলেন? প্রথমত নিন্দনীয় হত্যা, দ্বিতীয়ত হচ্ছে কি খুন, কারণ এটা এমন আসন্ন বিপজ্জনক কার্য যে কোনো নির্দিষ্ট ব্যক্তিরে যদি মারার উদ্দেশ্য নাও থাকে, বাট গুলির একমাত্র উদ্দেশ্য, গুলি করলে তো মারা যাবে, এটাই কি স্বাভাবিক। সো এখানে কি বলা, কি বলে গণ্য হবে? খুন বলে গণ্য হবে। তো আমরা এখানে আমাদের আবার চারপাশ, স্যার স্যার একটু কথা বলতে চাইছিলাম স্যার। জি স্যার, এখানে আবার পুলিশ সাধারণ ব্যতিক্রম 76-এর অধীনে আবার বাইচা যায় স্যার। সেটা পরের কথা, সেটা তো আমি প্রশ্নে বলি নাই। প্রশ্নে না বললে তো আপনি ওটা মনে মনে করবেন না। যদি এইভাবে এই প্রেক্ষাপটে প্রশ্ন করতাম যে পুলিশ বাঁচবে কিভাবে, সেটা জি বলতেন জি। যে পুলিশ, পুলিশের ডিফেন্স আপনি নিতেন। বাট এখানে জাস্ট এতটুকু যদি দেবে যে পুলিশ জনতার উপর শুধু শুধু গুলি চালাইছে বন্দুক দিয়া, তাহলে এই জায়গা কি হয়েছে? নিন্দনীয় নরহত্যা তাহলে হয়েছে, আর পরবর্তীতে হবে সেটা কি হচ্ছে খুন। এখন কোন বলে পুলিশের বিবেচিত হবে? প্রেক্ষাপটে যদি যদি প্রশ্ন এইভাবে আসে পরীক্ষায় যে পুলিশ, পুলিশে এখন আপনার আইনজীবী হিসেবে নিয়োগ করছে, আপনি পুলিশে বাঁচাবেন কিভাবে, তখন আমি অনেক কিছু আনবো যে আমি, পুলিশ যদি নিজে বাঁচার জন্য গুলি করে, আত্মহত্যার অধিকার প্রয়োগ করে গুলি করে, তাহলে এটা তো তার কোনো কি হয় নাই, অপরাধ হয় নাই। সেটা হলো ভিন্ন প্রেক্ষাপট। বাট আপাতত এটা মনে করেন যে পুলিশ যদি একেবারে স্বেচ্ছায় কারো উপর গুলি চালায়, যে জায়গা গুলি চালানোর মতো কোনো কি নাই,
কোনো কারণ নাই, তাহলে সেটা হবে তো আপনার কি, সে প্রথমত নিন্দনীয় নরহত্যা, পরে হবে সেটা কি, খুন। কোন? আচ্ছা। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তাহলে আমরা জানলাম যে 300 ধারার প্রথম অংশ যেখানে বলা হয়েছে যে কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে। এখন আমরা দেখব 300 ধারার দ্বিতীয় অংশ, যে কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে না, হোয়েন কালপেবল হোমিসাইড ইজ নট মার্ডার। এটা দেখবো, দেখেন 300 ধারার দ্বিতীয় ভাগ যাকে বলে কি, ব্যতিক্রম অংশ, যখন নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে না, হোয়েন কালপেবল হোমিসাইড ইজ নট মার্ডার। 300 ধারার দ্বিতীয় ভাগে বল দিবেন 5টি ব্যতিক্রম রয়েছে, যেখানে বলা হয়েছে যে কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে না। নিম্নে এই সম্পর্কে আলোচনা করা হলো, তাহলে কয়টা ব্যতিক্রম আছে? 5টা। আমরা চলে আসি প্রথম ব্যতিক্রম, যেখানে বলা হয়েছে গুরুতর এবং আকস্মিক উত্তেজনা, গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন। গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন কোন প্রকার, আন্ডারলাইন করেন, পূর্ব পরিকল্পনা বা অভিপ্রায় ব্যতীত যদি কোনো ব্যক্তি গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে অপর কোনো ব্যক্তির মৃত্যু ঘটায়, তবে উক্ত নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে। মানে আপনি এমন একটা একজন ব্যক্তির মৃত্যু ঘটাইছেন, বাট আপনার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, ওই ব্যক্তিটা আপনার এমন একটা বাজে কথা বলছে বা আপনার এমন উত্তেজনা দিছে যে আপনি রাগ হয়ে তাৎক্ষণিক তারা মেরে ফেলছেন, তখন সেটা কিন্তু খুন বলে বিবেচিত হবে না। কেন বিবেচিত হলো না? কারণ আপনি এই কাজটা করছেন, আপনার কোনো কি ছিল না, পূর্ব পরিকল্পনা ছিল না, এবং আপনি কাজটা করেছেন রাগের বশবর্তী হয়ে। কেমনে দেখেন, খান ল একাডেমিতে বেঞ্চে বসা নিয়ে হঠাৎ করে হেলাল ও অসীম তর্কে জড়িয়ে যায়। তর্কাতর্কির এক পর্যায়ে হেলাল গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে অসীমের মাথায় কাঠের চেয়ার ছুঁড়ে মারে, যার ফলশ্রুতিতে অসীম মৃত্যুবরণ করে। এখানে হেলাল যেহেতু আকস্মিক উত্তেজিত হয়ে অসীমকে হত্যা করেছে, তাই উক্ত নিন্দনীয় নরহত্যা খুন বলে কি বিবেচিত হবে না। কেন হবে না বলেন? কারণ হেলাল তো বাড়ি থেকে পরিকল্পনা করে আসে নাই অসীমরে মারবে, এই জায়গায় এসে সে বসা নিয়ে তাদের মাঝে একটা আপত্তিকর কথা বলছে, তখন হেলাল এমন উত্তেজিত হয়ে অসীমকে চেয়ার ছুড়ে মারছে যে অসীম কি মারা গেছে। তাহলে এই জায়গায় অসীম যে কাজটা করছে এটা নিন্দনীয় নরহত্যা হয়ে, সরি, হেলাল যে কাজটা করছে এটা নিন্দনীয় নরহত্যা হয়েছে, এটা তো কনফার্ম। কিন্তু এটা খুন বলে বিবেচিত হবে না। কেন হবে না বলেন? কারণ তার গুরুতর এবং আকস্মিক উত্তেজনা ছিল। ধরেন আমি আপনাদের একটা বলি, যারা যারা ফুটবল খেলা দেখেন আপনারা জানেন 2006 সালের বিশ্বকাপে জিদান মাথা দিয়ে আঘাত করছিল ইতালির এক মাতেরাজ্জি প্লেয়ারকে, কারণ মাতেরাজ্জি এমন একটা বাজে কথা বলেছিল, জিদান হঠাৎ উত্তেজিত হয়ে গেছে। তো জিদানের ওই আঘাতে যদি ওই প্লেয়ারটা মারা যেত, তাহলে এটা কিন্তু খুন হতো না, এটা নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হতো না। কেন হতো না? কারণ জিদান তো আগের থেকে ওই পরিকল্পনা করে নাই, তারে উত্তেজিত করছে এবং সে আকস্মিক উত্তেজিত হয়ে কাজটা করছে, তাহলে এটা খুন বলে বিবেচিত হবে না। তো গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে যদি কোনো নিন্দনীয় নরহত্যা করা হয়, তাহলে সেটা খুন বলে বিবেচিত হবে না। অনলাইনে যারা আছেন শুনতেছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন কথা আছে, এই প্রথম ব্যতিক্রমের আবার 3টা ব্যতিক্রম আছে, যে জায়গা বলছে যে আপনি যতই গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হন না কেন, এটা খুনই হবে। এই জায়গা আপনি উত্তেজনারে দেখাইলে কাজ হবে না। এই 3টা ব্যতিক্রম, এই যে দেখেন। তবে প্রথম ব্যতিক্রমের আবার 3টি ব্যতিক্রম রয়েছে, যেখানে নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে। যদি কোনো ব্যক্তি উত্তেজনাকে গোল্ডেন অজুহাত হিসেবে ব্যবহার করে কোনো হত্যা সংগঠন করে, উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে। যদি সে এই উত্তেজনার দ্বারা দেখায় কি হিসেবে, অজুহাত হিসেবে। কেমনে দেখেন, আমরা আগের উদাহরণেই চলে আসি। খানলো একাডেমিতে আসার পূর্বে হেলাল, আন্ডারলাইন করেন, পূর্ব পরিকল্পনা করে আসে যে আজকে অসীমের সাথে ইয়ার্কি করার ফলে হঠাৎ সে গুরুতর এবং আকস্মিক উত্তেজনার ফলে অসীমকে, বানানটা ঠিক করেন, অসীমকে হত্যা করবে। এখানে হেলাল যদি অসীমকে হত্যা করে, তবে উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে। কেন হলো? কারণ হেলাল আগে থেকে পূর্ব পরিকল্পনা করে আসছে যে আজকে খালি বসা নিয়ে আমারে কিছু বলুক, ওরে আজকে শেষ করে ফেলাবো। তাহলে এই যে যে সে অজুহাত হিসেবে উত্তেজনার ব্যবহার করতে চাইতেছে, বাট সে আগে থেকেই কিন্তু পূর্ব পরিকল্পনা করে এসেছিল। সো এই নিন্দনীয় হত্যাটা কি বলে বিবেচিত হবে? কোন বলে বিবেচিত হবে? যদিও সে গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়েছে, বাট এই উত্তেজনাটা হয়েছে কি পরিকল্পিত উপায়। আচ্ছা, 2 নাম্বার দেখেন, উত্তেজিত হয়ে সরকারি কোনো কর্মকর্তাকে হত্যা করলে উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে।
আপনি যদি সরকারি কোনো কর্মকর্তাকে হত্যা করেন, যতই আপনি উত্তেজিত হন না কেন, সেটা কি হবে? খুন বলে বিবেচিত হবে। ধরেন আপনি কোটা আন্দোলনের এই প্রেক্ষাপটে যারা যারা উত্তেজিত হয়ে সরকারি কোনো কর্মকর্তারে মারছেন, পুলিশে মারছেন, অন্য যাদেরকে মারছেন, সবগুলা কি হয়েছে বলেন? পুলিশ যতই আপনার উত্তেজনা দিয়ে দেখ থাক না কেন, তারা যদি আপনি হত্যা করেন পুলিশে সেটা স্যার। কি হয়ে যাবে? খুন হিসেবে বিবেচিত হবে। এই যে দেখেন, একজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষে ম্যাজিস্ট্রেট সাক্ষীকে উদ্দেশ্য করে বলে যে তিনি সাক্ষীর একটি কথাও বিশ্বাস করেন না। ম্যাজিস্ট্রেট বলতেছে যে তিনি সাক্ষীর একটি কথাও বিশ্বাস করেন না। সাক্ষী এই কথা শুনে আকস্মিক উত্তেজিত হয়ে ম্যাজিস্ট্রেটকে হত্যা করেন। এই ক্ষেত্রে সাক্ষী কি করেছে বলে গণ্য হবে বলেন? আচ্ছা, এখানে তো সাক্ষী আকস্মিক উত্তেজিত হয়েছে, তবুও কেন খুন হলো বলেন? কারণ এটা কি করছে? এই যে স্যার সরকারি সরকারি কর্মকর্তা। কর্মকর্তাকে। তাহলে সরকারি কর্মকর্তার সাথে আপনি উত্তেজিত হইলে কাজ হবে না। সরকারি কর্মকর্তারা যদি হত্যা করেন, তবু তখন সেই নিন্দনীয় হত্যাটা খুন বলে গণ্য হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথম ব্যতিক্রমের দুইটা ব্যতিক্রম পেলাম। 3 নাম্বার ব্যতিক্রমে আসি, দেখেন। বৈধভাবে আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো উত্তেজনা দিয়ে থাকলে, উক্ত উত্তেজনার বশবর্তী হয়ে হত্যা করলে তা খুন হবে। এটা আমরা অনেকেই বুঝি না। বৈধভাবে আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো উত্তেজনা দিয়ে থাকলে, আচ্ছা ধরেন এইভাবে চিন্তা করেন, যদিও আমরা আত্মরক্ষার ওই প্রশ্নটা পড়ি না, একটু পরে পড়বো। আমরা এটা এটা জানি যে একজন ব্যক্তির তার নিজের দেহকে রক্ষা করার অধিকার আছে, নিজের সম্পত্তিকে রক্ষা করার অধিকার আছে, অন্যের দেহ অন্যের সম্পত্তিকে আত্মরক্ষার অধিকার আছে। এবং আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে যদি কোনো কাজ করা হয়, সেটা কি হবে না? অপরাধ হবে না। এখন ধরেন আপনি একজনকে, আনোয়ারুল হক সাহেব একজনকে আঘাত করতে গেলে, যে বেয়াদব, কত বড় সাহস, তুই এই কাজ করলি, তখন সে আবার আনোয়ারুল হক সাহেবরে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে যে ভাই আপনি মুরব্বী মানুষ বলে কি আমার মারবেন? এত সাহস আপনি কোথায় পাইছেন? এই কথা শুনে আনোয়ারুল হক সাহেব দ্বিগুণ রাগ হয়ে তারে মেরে ফেলছে। যে কি, তুই মুখে মুখে তর্ক করিস? এই কথা বলে আনোয়ারুল হক সাহেব তারে এমন আঘাত করছে, সে মারা গেছে। তাহলে এই জায়গায় আনোয়ারুল হক সাহেব যদিও উত্তেজিত হয়েছে, বাট তারে উত্তেজনাটা দিছিল বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে। কেমনে? মানে প্রথম আঘাতটা করছিল কে? আনোয়ারুল হক সাহেব। আচ্ছা, যে যারে আঘাত করছে সে তো আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে সে আর একটা কথা বলছে। তার মানে সে এই যে যে অধিকারটা প্রয়োগ করতেছে, কথাটা বলছে, এটা কখন কথাটা বললো? বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে। এখন ওই কথায় আনোয়ারুল হক সাহেব আবার দ্বিগুণ উত্তেজিত হয়ে তারে আঘাত করে মেরে ফেলছে। তাহলে এই সে যে উত্তেজনাটা দিছিল, এটা বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে। এবং আনোয়ারুল হক সাহেব যে তারে মেরে ফেললো, এই নিন্দনীয় হত্যাটা কি হবে? খুন বলে বিবেচিত হবে। এই যে দেখেন, আরিফ ইব্রাহিমকে আঘাত করতে গেলে, ইব্রাহিম আরিফ আঘাত করতে গেছে কারে? ইব্রাহিম রে। ইব্রাহিম নিজেকে রক্ষার জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে। মানে আমরা জানি যে আরিফ যদি একটা চর দেয়, তাই ইব্রাহিমেরও কি দেওয়ার অধিকার আছে? চর দেওয়ার অধিকার আছে। তাহলে ধরেন আরিফ তারা আঘাত করতে গেছে, ইব্রাহিমও তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে আঘাত করছে, করার পরে বলে যে আপনি বিশ্বাস বংশের ছেলে বলে আমাকে আঘাত করার কোনো অধিকার আপনার নাই। কারণ বললো যে আপনি কি অমুক বংশের ছেলে বলে কি আমারে আমারে আঘাত করবেন? এত বড় অধিকার আপনারে কে দিয়েছে? এই কথা শুনে আরিফ উত্তেজিত হয়ে ইব্রাহিম রে কি করে? হত্যা করে। এই ক্ষেত্রে উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে। কেন জানেন? কারণ এই যে যে ইব্রাহিম যে তারে কথাটা বললো, ইব্রাহিম এই কথাটা তো সে কখন দিছে, কখন বলছে? তার আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে। তো বিষয়টা এরকম না হয়ে এরকম হতে পারে, দেখেন, যে একজন ব্যক্তি ধরেন মিশা সওদাগর আঘাত করছে ডিপজলে, তা ডিপজল আবার মিশা সওদাগরে পাল্টা আঘাত করছে, করার পরে মিশা এমন রাগ হয়েছে যে ডিপজল রে পিটায় মেরে ফেলছে। তাহলে এই যে যে ডিপজল রে তার ডিপজল যে মিশারে উত্তেজনাটা দিছিল, এটা কখন দিছিল? আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে। পরবর্তীতে সে আরো দ্বিগুণ রাগ হয়ে মেরে ফেলছে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি নিন্দনীয় হত্যা কি বলে গণ্য হবে? খুন বলে গণ্য হবে। তাহলে আমরা আমরা প্রথম ব্যতিক্রম যেটা জেনেছি, যে গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে যদি কেউ কাউরে হত্যা করে, তাহলে সেটা খুন বলে গণ্য হবে না। কিন্তু এর আবার 3টা ব্যতিক্রম আমরা পড়লাম, যে যখন উত্তেজনাকে আমি গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে কাজটা করলেও সেটা খুন বলে বিবেচিত হবে। এই 3টা হচ্ছে কি কি? এক, যদি আপনি উত্তেজনা থেকে অজুহাত হিসেবে দেখান। দুই, যদি আপনি উত্তেজিত হয়ে সরকারি কর্মকর্তারে হত্যা করেন। তিন, যদি এই উত্তেজনাটা আপনি পেয়ে থাকেন এমন কোন ব্যক্তির কাছ থেকে যে বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ
করতেছিল, এবং তখন যদি তাকে আপনি হত্যা করেন তাহলে সেটা কি হিসেবে গণ্য হবে? খুন হিসেবে গণ্য হবে। এই প্রশ্ন করেন অনলাইন। স্যার ক্লিয়ার স্যার, বুঝি। স্যার অন্যান্য যারা আছেন প্লিজ বলেন, প্রশ্ন করেন। স্যার আমার আমার প্রশ্ন না, কিন্তু আমার একটা বিষয় আমি যেটা জানি, আমরা যে বিআর করি, বিআর এর মধ্যে এই যে আত্মরক্ষার অধিকারের বিষয়ে একটা প্রশ্ন আছে, একটা উদাহরণ দিচ্ছে এরকম যে তর্কাতর্কির এক পর্যায়ে রহিম করিমকে মানে হত্যা করলো। এটা হুম। হত্যা করলো, এটা খুন আর নির্দলীয় হত্যা। তখন কিন্তু এইটা, এই যে এই 3 নাম্বার ইয়া দিয়া এটাকে বিশ্লেষণ করে দিতে হবে যে ওই তর্কাতর্কি আত্মরক্ষার অধিকারে করা হয়েছে কিনা, এরকম একটা ইয়া আছে। এটা কিভাবে আমরা কন্ট্রোল করবো? আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর পরে আসতেছি। আমাদের দ্বিতীয় উপাদান তর্কাতর্কির আপনি স্পেসিফিক বলেন যে তর্কাতর্কির এক পর্যায়ে কে কারে মারছে, ভালোভাবে উদাহরণটা দেন, আমি রহিম উত্তর করিম, মানে রহিম করিমকে হত্যা করলো। তা তর্কাতর্কির এক পর্যায়ে যদি হত্যা করে তার মানে আকস্মিক উত্তেজিত হয়ে করছে, তাহলে এটা তো খুন হবে না, নিন্দনীয় নরহত্যাই। তো নিন্দনীয় নরহত্যা হবে স্যার। হ্যাঁ, আমি আমি এটাই বলতেছিলাম, এটা তো আমরা জানি ভাই নিন্দনীয় যদি নরহত্যার ওইখানে, উদাহরণই দিছি। স্যার ওইখানে যদি বৈধ আত্মরক্ষার কথা বলতো, যে বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে তর্কাতর্কির এক পর্যায়ে রহিম করিমকে খুন করে স্যার, তাইলে না তিন হ্যাঁ। নম্বরে আসতো না স্যার। আচ্ছা, মোশাররফ সাহেব যে আমি প্রশ্ন এটি করছেন আপনি আরো ভালোভাবে বুঝবেন, একটু ধৈর্য ধরেন, আমরা দ্বিতীয় ব্যতিক্রমটা পড়ি তাহলে আরো ভালো বুঝবেন। দেখেন, সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে। দেখেন, আপাতত আমাদের প্রথম ব্যতিক্রমের 3 নাম্বার ব্যতিক্রমটা বুঝে, মানে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির আঘাত করছে, যারে আঘাত করছে সে আবার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে একটা উত্তেজনাকর কথা বলছে বা তারে পাল্টা আঘাত করছে, তাহলে প্রথম যে আঘাত করছিল সে আবার দ্বিগুণ উত্তেজিত হয়ে তারে মেরে ফেলছে। তাহলে এই জায়গায় এটা নিন্দনীয় নরহত্যা হবে না, এটা কি হবে? খুন হবে। আচ্ছা, এখন দ্বিতীয় ব্যতিক্রমটা একটু পড়ি, মোশাররফ সাহেব একটু কেয়ারফুলি দেখেন। দ্বিতীয় ব্যতিক্রম, যে কোনো ব্যক্তি বৈধ আত্মরক্ষার অধিকার অতিক্রম করে সরল বিশ্বাসে অপর কোনো ব্যক্তির মৃত্যু ঘটালে, আন্ডারলাইন করেন, বৈধ আত্মরক্ষার অধিকার অতিক্রম করে সরল বিশ্বাসে অপর কোনো ব্যক্তির মৃত্যু ঘটালে উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে না। কেমনে দেখেন, সেম উদাহরণ, আগের উদাহরণে আরিফ আঘাত করছিল ইব্রাহিম রে, ইব্রাহিম আবার পাল্টা একটা কথা বলছিল, তারপরে আবার আরিফ দুইবার আঘাত করে আর দ্বিতীয়বার আঘাত করে ইব্রাহিম রে কি মেরে ফেলছে। তার মানে এর আগের উদাহরণটায় মারা গেছিল কে? ইব্রাহিম। কিন্তু যদি এরকম হয় যে আরিফ আঘাত করতে গেছে, ইব্রাহিম আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে, ঠিক আছে, তারপরে আরিফ রে এমন আঘাত করছে যে আরিফ মারা গেছে, তাহলে এই যে যে সরল বিশ্বাসে যদি সে যদি এমন আত্মরক্ষার অধিকার অধিকার অতিক্রম করছে, আমরা জানি আত্মরক্ষার যে চর দিবে আমার অধিকার আছে তার একটা চর দেওয়ার, যে ঘুষি দিবে আমার অধিকার আছে কি ঘুষি দেওয়ার, কিন্তু সে আমারে ঘুষি দিছে কিন্তু আমি তারে কাঠ দিয়ে বাড়াই মেরে ফেলছি, হকি স্টিক দিয়ে বাড়াই কি মেরে ফেলছি, এবং আমি ভয়ে মেরে ফেলছি যে তারে যদি আমি না মারি উল্টা আমার সে মেরে ফেলবে, তাহলে সে আমারে দিতে আসছিল ঘুষি কিন্তু তারে আমি হকি স্টিক দিয়ে বাড়িয়ে মেরে ফেলছি, তার মানে আমি আত্মরক্ষার অধিকার কি করছি অতিক্রম করছে। এখানে আমি যদি দেখাই যে আমি এই জায়গায় নিরাপত্তাহীনতায় ভুগছিলাম, এই কারণে তারে সরল বিশ্বাসে বাড়িয়ে মেরে ফেলছি, তাহলে এটা কিন্তু খুন হয় না, এটা হচ্ছে কি নিন্দনীয় নরহত্যা। এই যে দেখেন, আরিফ ইব্রাহিমকে একটি ঘুষি দিতে গেলে ইব্রাহিম বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে সরল বিশ্বাসে আরিফের মাথায় বাঁশ দিয়ে আঘাত করে এবং আরিফ মৃত্যুবরণ করে। প্রথম আঘাতটা কে করতে গেছিল? আরিফ। তারপরে আত্মরক্ষার অধিকার কে প্রয়োগ করছে? ইব্রাহিম। এবং সে বাঁশ দিয়ে আঘাত করছে। আমরা জানি যদি কেউ ঘুষি দেয় আত্মরক্ষার অধিকার প্রয়োগে তার কি ওর কতটুকু অধিকার আছে ঘুষি দেওয়া, বাট সে কি করছে? বাঁশ দিয়ে মাথায় বাড়ি দিছে। সাধারণত আঘাত যতটুকু আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে প্রতিঘাত কি ততটুকু হবে। যেহেতু ইব্রাহিম আত্মরক্ষার অধিকার অতিক্রম করে সরল বিশ্বাসে আঘাত করেছে, তাই উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে না। এখন আপনারা যারা ফার্স্ট টাইম বা বুঝেন না তাদের কাছে প্যাচ লাগবে হচ্ছে এই যে প্রথম ব্যতিক্রমের 3 নাম্বার ব্যতিক্রম আর হচ্ছে কি 2 নাম্বার ব্যতিক্রম। অ্যাকচুয়ালি প্রথম ব্যতিক্রমের যে 3 নাম্বার ব্যতিক্রম, এই জায়গা কিন্তু একজন ব্যক্তি দুইবার আঘাত করছে। আরিফ প্রথম আঘাত করছিল, ইব্রাহিম আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে, পরে আরিফ আবার তারে মেরে ফেলছে। এটা হলো প্রথম ব্যতিক্রমের 3 নাম্বার ব্যতিক্রম। আর দ্বিতীয় ব্যতিক্রম যেটা, এ জায়গা হলো যে আঘাত করছিল আর একজন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে সে একটু বেশি অধিকার প্রয়োগ করছে, প্রথম জন কি মারা গেছে। তাহলে এই জায়গা কিন্তু ওয়ান ওয়ান,
আর ওই জায়গা ছিল 2-1, মানে আমি একবার আঘাত করছি, সে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে, আমি আবার তারে আঘাত করে মেরে ফেলছি। এটা হলো প্রথম ব্যতিক্রমের 3 নম্বর ব্যতিক্রম। আর এই জায়গা হলো আমি আঘাত করতে গেছি, যারে আঘাত করছি সে আমারে মেরে ফেলছে। কারণ আমি যদি কাউকে ঘুষি দেই, যারে ঘুষি দিছি তার অধিকার আছে আমার ঘুষি দেওয়ার, কিন্তু সে ঘুষি দিতে গিয়ে ঘুষি এমন জোরে দিছে বা ঘুষির সাথে সাথে আরো একটা লাঠিতে বাড়ি দিছে, মাথায় লেগে আমি মারা গেছি। এখন সে যদি দেখায় যে আমি তো তারে বাড়ি দিয়ে মারতাম না, আমি তো আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে নিজে বাঁচার জন্য কাজটা করছি, তখন সে কিসের জন্য দায়ী হবে? নিন্দনীয় নরহত্যার জন্য নিন্দনীয় নয়। দায়ী হবে। এই বুঝেন কিনা পিয়াল সাহেব? জি স্যার। পিয়াল তো বুঝতেন, মোশাররফ সাহেব বুঝতেন কিনা? মোশাররফ সাহেব, স্যার বুঝছি, কিন্তু এইটা যদি হয় তাহলে তো আমরা যে 99 এর ক্ষেত্রে যে পড়লাম ওইটা তো আবার হয়ে যায়, যতটুকু আঘাত ততটুকু আঘাত করা যাবে, ওইটা তো আবার ইয়ে হয়ে যায় না, ভঙ্গ হয়ে যায় না। কেমনে ভঙ্গ হয়ে যায় বলেন? কিন্তু আপনারা আগে বুঝাই, কেমনে ভঙ্গ হয়? বলছে আমাকে ঘুষি দিতে গেলে আমি ঘুষি দিব, কিন্তু আমি তার লাঠি দিয়ে বাড়ি দিলাম, হ্যাঁ, তাহলে তো তো আত্মরক্ষার অধিকার হইলো না, অতিক্রম করলাম না আমি। হ্যাঁ, অতিক্রম করছেন বলেই তো অতিক্রম। শুনেন, এই কি হয়েছে, ধরেন অতিক্রম করছেন বলেই তো এটা নিন্দনীয় নরহত্যা হচ্ছে। অতিক্রম না করলে তো আপনার কোনো অপরাধ হতো না। মোশাররফ সাহেব, জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। ধরেন এখানে আমি বুঝি, আমি বুঝছি স্যার, আমি বুঝছি স্যার কোনটা, এই যে একটু আগে যেটা বলছেন এটা আমি বুঝছি যে অতিক্রম করছে সরল বিশ্বাসে আছে, খুন করার হ্যাঁ, উদ্দেশ্যে দিছে না, সে আত্মহত্যার অধিকারে আঘাত করছে, এইটা আমি বুঝছি, এটা আমার, এটা আমি নিতে পারি যে সরল বিশ্বাসে তারা আঘাত করছে খুনের জন্য না, তার আত্মরক্ষার জন্যই, কিন্তু অতিক্রম আত্মরক্ষার করছে জন্য। এটা ঠিক আছে। জি। আর আপনি বুঝেন নাই কোথায়, আর সেটা বলেন। বুঝছি বুঝছি স্যার। বুঝছেন? জি স্যার। না বুঝলে প্রশ্ন এইখানে করুন এক ভাই। জায়গায় বলেন, এক বলেন। জায়গায় হচ্ছে তিনটা কাজ, এক জায়গায় হচ্ছে তিনটা কাজ, এক জায়গায় হচ্ছে দুইটা কাজ। এক্স্যাক্টলি। প্রথম প্রথম ব্যতিক্রমে, তৃতীয় নাম্বারে হচ্ছে প্রথমে মানে মারতে যাওয়ার পর সে বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে যা উত্তেজনা দিয়েছে তাকে মেরে ফেলছে, তিনটা কাজ। আর দ্বিতীয়ত হচ্ছে দুইটা কাজ, আমি বৈধ আত্মরক্ষার অধিকারই প্রয়োগ করছি, বা যেটুক প্রয়োগ করা দরকার তার চেয়ে বেশি প্রয়োগ করে ওনারে মেরে ফেলছি। এই জি, স্যার। জি, ধন্যবাদ। আর আপনি যদি বৈধ আত্মরক্ষার অধিকার যতটুকু দরকার ততটুকু যদি প্রয়োগ করেন, তাহলে তো আপনার কোনো অপরাধী হয় নাই। অপরাধ হয় নাই, জি স্যার। বুঝতেন কিনা অন্যান্য যারা আছেন? আচ্ছা। আর না বুঝলেও প্রশ্ন করেন, লজ্জা শ্রমের কিছু নাই। আর এই জায়গায় আমি যে নোট তৈরি করছি, এটা আপনি মোটামুটি এমনি একবার ঠান্ডা মাথায় পড়লে ইনশাল্লাহ বোঝা যাবে। আর এটা তো আর আমি আইনের বাইরে থেকে তৈরি করি নাই, মূল ধারায় যা আছে তাই আপনাদের ভাষায় একটু তৈরি করা। আচ্ছা, আমরা তৃতীয় ব্যতিক্রমে আসি। কোন সরকারি কর্মকর্তা সরল বিশ্বাসে তার উপর অর্পিত আইনগত ক্ষমতা অতিক্রম করে অন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটালে তা খুন বলে বিবেচিত হবে না। কোন সরকারি কর্মকর্তা সরল বিশ্বাসে তার উপর অর্পিত আইনগত ক্ষমতা অতিক্রম করে অন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটালে, ধরেন আমরা যদি কোটা আন্দোলনে যাই, যে সকল পুলিশ অন্যান্যদের মারছে, এখন তারা যদি বলে যে আমরা সরল বিশ্বাসে মারছি, সরল বিশ্বাসে মারছি মানে এই না যে তারা আমাদেরকে আঘাত করতে আসছে, আমরা নিজেরা শঙ্কিত ছিলাম যে আমাদের মারা যাওয়ারই সম্ভাবনা আছে, এই কারণে তাদের গুলি করে আমি মারছি। তাহলে এই জায়গায় সে কিন্তু নির্দোষ হচ্ছে না, বাট সে খুনের দায়ে দণ্ডিত হবে না, সে কিসের দায়ে হচ্ছে? নিন্দনীয় হুম। নরহত্যা। সে বলছে যে আমি সরকারি কর্মকর্তা, আমার উপর যে দায়, আমার যে ক্ষমতা ছিল, আমি সরল বিশ্বাসে অতিক্রম করে একজন মেরে ফেলছি, সো আমার। আমরা তৃতীয় ব্যতিক্রমে ছিলাম। তৃতীয় ব্যতিক্রম যেটা বললাম, যে সরকারি কর্মকর্তা তার উপর যে দায়িত্ব আছে, সেই দায়িত্ব যদি সে সরল বিশ্বাসে অতিক্রম করে কারো যদি মৃত্যু ঘটায়, তাহলে সরকারি কর্মকর্তা যদি দেখাইতে পারে যে সে সরল বিশ্বাসে কাজটা করছে, তাহলে সে খুনের দায় হয়তো অব্যাহতি পাবে, কিন্তু নিন্দনীয় হত্যা দায় থেকে কিন্তু অব্যাহতি পাবে না। দেখেন, উদাহরণ দেখেন, একজন পুলিশ অফিসার কোন দস্যুকে গ্রেফতার করার জন্য তার পায়ে গুলি করলে উক্ত গুলি ভুলক্রমে উক্ত দস্যুর মাথায় লাগে এবং উক্ত দস্যু কি মৃত্যুবরণ করে। ধরেন আপনারা ফৌজদারি কার্যবিধির 46 ধারায় বলা আছে
যে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিকে গ্রেফতারের সময় পুলিশ গুলি করে মৃত্যু ঘটাইতে পারে। আমরা প্রিলিতে পড়ছি, রিটেনে পড়ি নাই, বাট বলা আছে ওখানে যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিকে যদি গ্রেফতারের উদ্দেশ্যে যদি গুলি করে এবং সে যদি মারা যায়, তাহলে পুলিশের এই জায়গায় কোনো কি নাই, কোনো দায় নাই। তার মানে এই না যে সকল আসামিরই গুলি করবে, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে বিশেষ পরিস্থিতিতে তার একটা ক্ষমতা দেওয়া হয়েছে। তো দস্যুতার শাস্তি কিন্তু অ্যাকচুয়ালি আপনার মৃত্যুদণ্ডও না, যাবজ্জীবন কারাদণ্ডও না। দস্যুতার শাস্তি হচ্ছে 10 বছর সশ্রম কারাদণ্ড, আর যদি রাজপথে রাতের বেলায় করেন তাহলে 14 বছর সশ্রম কারাদণ্ড। তাহলে আপনি একজন দস্যুরে ধরতে গিয়ে গুলি করছেন কোথায়? পায়ে, কিন্তু লেগে গেছে কোথায়? মাথায়। তাহলে আবার বলেন যে স্যার পা কোন জায়গায় আর মাথা কোন জায়গা? এটা লাগতেই পারে। এখন যেহেতু পুলিশ অফিসার সরল বিশ্বাসে তার উপর অর্পিত দায়িত্ব, আইন দায়িত্ব পালনকালে তার ক্ষমতা অতিক্রম করে উক্ত হত্যাটি সংগঠিত করেছে, তাই উক্ত নিন্দনীয় হত্যা কি বলে বিবেচিত হবে না? খুন বলে বিবেচিত হবে না। ধরেন যদি কোনো পুলিশ অফিসারের বিচার হয় যে সে টিয়ার শেল নিক্ষেপ করছে, টিয়ার শেলে একজন ব্যক্তি মারা গেছে, টিয়ার শেলের চোখের জ্বালা পোড়া কি আপনারা কেউ ফেস করছেন এই জায়গা? মানে ও কিন্তু, আমি একবার পড়ছিলাম ঢাকা থাকতে, কোনো মিছিল মিটিং এ না, আমি যে বাসায় থাকতাম সেটা হলো আপনার ওই এই সে নাখালপাড়া নাবিস্কো। তো ওই জায়গায় গার্মেন্টস কর্মীরা কি ছিল, 2012-13 ঘটনা, গার্মেন্টস কর্মীরা কি নিয়ে যেন একটা আন্দোলন করছে। ওই জায়গায় আগে সব ফ্যাক্টরি ছিল, এখন কমে গেছে। তো ওখানে পুলিশ একটা টিয়ার শেল নিক্ষেপ করছে। এখন টিয়ার শেলটা এসে পড়ছে আমাদের বাসার আশেপাশে যে কোনো এক জায়গায় পড়ছে, এটা আমরা জানি না, কিন্তু হঠাৎ করে বাসার লোকজন এমন সকালবেলা এমন চোখ জ্বলা শুরু হয়েছে, না নিতে পারি নিঃশ্বাস, না নিতে পারি তাকাইতে পারি, মনে হয়েছে যে আমাদের মনে হয়েছে যে গ্যাসের লাইন হয়তো বা লিক টিক হয়ে গেছে, এখনই বোধহয় সবাই মারা যাবো। তো এত মানে যন্ত্রণাদায়ক। পরে যখন বাসা থেকে সবাই নামে আসছি কষ্টে মষ্টে, পরে জানতে পারছি যে কোন জায়গায় যেন টিয়ার সেল একটা পড়ছে। তার মানে টিয়ার সেল কিন্তু খুবই একটা, ওই কারণে যে জায়গায় আপনার ওই যে মিছিল মিটিং হয় ওই জায়গায় টিয়ার সেল নিক্ষেপ করে যাতে ওই জায়গা থেকে সবাই সরায় যায়। এখন ধরেন পুলিশ একটা টিয়ার সেল নিক্ষেপ করছে, তো টিয়ার সেলে দেখা গেল একজন ওই জায়গায় মারা গেছে, নিঃশ্বাস নিঃশ্বাস না নিতে পারে। তাহলে এই জায়গায় পুলিশ, এটা খুন হবে না, এটা কি হবে? নিন্দনীয় নরহত্যা। মামলা হলে এখন ওটা প্রশ্ন সাপেক্ষ। পুলিশ যদি দেখায় যে আমারে আজ সে মারতে আসছিল, আমি তারে মারছি, ক্রস ফায়ারের ক্ষেত্রে যেটা দেখায়, ক্রস ফায়ার কেন দেখায় যে আমারে মারতে আসছিল, পুলিশ বলতেছে আমারে মারতে আসছিল, আমি আত্মরক্ষার অধিকার করে তারে মেরে ফেলছি, তখন তো আমার কোনো অপরাধ হয় নাই। কিন্তু আমি যখন দেখাবো যে আমি আমার আত্মরক্ষার অধিকার অতিক্রম করে কাজটা করছি, তাহলে তো আমি টোটালি মাপ পাচ্ছি না, আমার খুনের দায়ে দণ্ডিত হচ্ছি না, তখন আমার হচ্ছে কি? নিন্দনীয় নরহত্যা। আচ্ছা, তাহলে আমরা চতুর্থ ব্যতিক্রমে আসি, আকস্মিক কলহ বা সাডেন ফাইট। আকস্মিক কলহ মানে ওই প্রথমটার মতো, গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশনের মতো, যে পূর্ব পরিকল্পনা এবং অভিপ্রায় ব্যতীত যদি কোনো ব্যক্তি গুরুতর এবং আকস্মিক কলহে উত্তেজিত হয়ে অপর কোনো ব্যক্তির মৃত্যু ঘটায়, তবে উক্ত নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে না। উদাহরণ হচ্ছে কি, প্রথম ব্যতিক্রমের মতো। এটা ওই গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশনের মতোই, সাডেন ফাইট যদি কখনো আসে ওটারও যে ব্যতিক্রম, এটা মানে ওটারও যে উদাহরণ, এটারও কি আপনি এইভাবে বলে দিবেন যে হত্যা, হঠাৎ করে দুইজনের মধ্যে ঝগড়া লাগে এবং একজন উত্তেজিত হয়ে আর একজনের আহ, মাথায় এমন আঘাত করে সে মারা গেছে। তো এখানে যে ওই যে যে কাজটা করলো সে নিন্দনীয় নরহত্যা করেছে, এই নিন্দনীয় নরহত্যা কি বলে বিবেচিত হবে না? খুন বলে বিবেচিত হবে না। আমরা চলে আসি পঞ্চম ব্যতিক্রম। পঞ্চম ব্যতিক্রমে বলছে সম্মতি সহ মৃত্যু, খুবই একটা গুরুত্বপূর্ণ। দেখেন 18 বছরের বেশি বয়স্ক কোনো ব্যক্তি তার মৃত্যু সংগঠনের জন্য অপর কোনো ব্যক্তিকে সম্মতি দিলে উক্ত নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে না। অনেক সময় এমন হয় যে অনেক ব্যক্তি যার বয়স 18 বছরের বেশি, সে ধরেন একেবারে এমন মৃত্যু যন্ত্রণায় ভোগ করতেছে যে আর একজনকে বলতে পারে যে তুমি আমার অক্সিজেন মাস্কটা খুলে দাও, অথবা আমার যা যা আছে এই যে যে জরুরি অবস্থা আইসিইউ তে যে জিনিসপত্র আছে খুলে দাও, আমি মারা যাই। তাহলে এটা যদি সে সম্মতি দেয় এবং আরেকজন যদি করে, তাহলে এটা কি হবে বলেন? নিন্দনীয় নরহত্যা হবে। বিশেষ করে আমাদের এর আগে বিভিন্ন যুদ্ধের সময় দেখা যেত, বা আপনারা বিভিন্ন সিনেমায় দেখবেন যে যুদ্ধের সময় একজনকে খুব মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছে, তখন সে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, আর একজনকে বলে যে আমারে ই করে দাও, এই যন্ত্রণা ছটফট করা যাচ্ছে, মানে ও সহ্য করা যাচ্ছে না। তো সাধারণত 18 বছরের বেশি বয়স্ক কোনো ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির সম্মতি দেয়, তাহলে সেটা কি হবে বলেন? নিন্দনীয় নরহত্যা হবে, খুন বলে বিবেচিত হবে না। এখন তাহলে আমরা
পাঁচটা ব্যতিক্রম কি কি পেলাম আমরা? এক নম্বরে পেলাম গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, অর্থাৎ গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে কেউ কাউরে হত্যা করলে সেটা খুন বলে বিবেচিত হবে না। এটার ব্যতিক্রম পাইলাম আবার তিনটা, যে আপনি গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে কাজ করলেও সেটা খুন হবে কখন? যদি আপনি অজুহাত হিসেবে দেখান, যদি আপনি কোনো সরকারি কর্মকর্তারে আঘাত করেন, এবং তিন নম্বরে যদি আপনি এই উত্তেজনাটা আপনি পান কারো কাছ থেকে বৈধ আত্মরক্ষার অধিকার যখন সে প্রয়োগ করতেছিল ওই সময় যদি উত্তেজনা দেয় এবং সেই উত্তেজনায় যদি আপনি কাউকে মারেন তাহলে সেটা কিন্তু খুন হবে। দুই নাম্বার ব্যতিক্রমে আমরা পাইছি যে যে ব্যক্তি আত্মরক্ষার অধিকার অতিক্রম প্রয়োগ করতে চায় সে যদি তার আত্মরক্ষার অধিকার সরল বিশ্বাসে অতিক্রম করে কাউরে হত্যা করে তাহলে সেটা খুন হিসেবে গণ্য হবে না। তিন নাম্বারে আমরা পেলাম যে সরকারি কর্মকর্তা সরল বিশ্বাসে যদি কাউরে হত্যা করে, কারণ আপনি বললেন সরল বিশ্বাস মানে তার যতটুকু অধিকার ছিল সেটা খাটাতে গিয়ে দেখা গেলো আরেকজন মারা গেছে, তখনও সেটা খুন হিসেবে গণ্য হবে না। চার নাম্বার হচ্ছে সাডেন ফাইট বা আকস্মিক কলহ, এটাও খুন হিসেবে গণ্য হবে না। পাঁচ নাম্বারে পেলাম কি সম্মতি সহকারে মৃত্যু। এখন তাহলে আমাদের প্রশ্নে জানতে চেয়েছিল যে কখন নিন্দনীয় হত্যা খুন হিসেবে গণ্য হবে। যদি এটা আসে তাহলে আমার 300 ধারার প্রথম অংশ কয়টা অনুচ্ছেদ? চারটা। আপনার অভিপ্রায়, জ্ঞান, আঘাতের প্রকৃতি আর কি আসন্ন বিপজ্জনক কার্য। আর দ্বিতীয় অংশে চেয়েছে কখন নিন্দনীয় হত্যা খুন হিসেবে গণ্য হবে না, তার মানে 300 ধারার কোন অংশ? ব্যতিক্রম অংশ। এই জায়গায় ব্যতিক্রম কয়টা? পাঁচটা। পাঁচটার প্রথম হলো গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, এক। তারপরে দুই নাম্বার হচ্ছে যে আপনি আত্মরক্ষার অধিকার অতিক্রম করে সরল বিশ্বাসে যদি কাউরে মেরে ফেলেন, দুই। সরকারি কর্মকর্তা তার উপর অর্পিত দায়িত্ব যে সরল বিশ্বাস অতিক্রম করে যদি কাউরে মারে, তিন। সাডেন ফাইট, এটা কত? চার। পাঁচ নাম্বার হচ্ছে সম্মতি সহ মৃত্যু। তাইলে আপনার যদি বলে যে কখন নিন্দনীয় হত্যা খুন হিসেবে গণ্য হবে তখন 300 ধারা চারটা অনুচ্ছেদ আলোচনা করতে হবে। যদি বলে যে কখন নিন্দনীয় হত্যা খুন বলে গণ্য হবে না তখন 300 ধারার কয়টা? এই পাঁচটা। হ্যাঁ। এখন প্রশ্ন আসে যে সকল খুনই নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যাই খুন হয়। এটা সহজই তো, মানে সকল খুনই কি নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যা তো খুন নয়। এটা যদি আসে তাহলে আমরা এতক্ষণ যদি 300 ধারা চারটা অনুচ্ছেদ ওই চারটা লিখবো, 300 ধারার ব্যতিক্রম যে পাঁচটা এই পাঁচটা লিখবো, তারপরে এই প্যারাটা লিখবো। এই যে আমরা নিচে পড়বো এই প্যারাটা দিয়ে আপনি ফিনিশিং দিবেন। দেখেন কেমনে, অর্থাৎ নিন্দনীয় নরহত্যাটি খুন হতে পারে আবার কি নাও হতে পারে। নিন্দনীয় নরহত্যাটি খুন হবে নাকি শুধুমাত্র নিন্দনীয় নরহত্যা হবে তা নির্ধারণ করতে হলে দেখতে হবে উক্ত নিন্দনীয় নরহত্যাটি 300 ধারা খুনের শর্ত পূরণ করে কিনা। যদি 300 ধারার খুনের শর্ত পূরণ করে তাহলে সেটা খুন হবে। যদি এমন হয় যে কোনো কোনো হত্যা 299 ধারা এবং 300 ধারার প্রথম অংশের শর্ত পূরণ করেছে সেই ক্ষেত্রেই সেই নিন্দনীয় নরহত্যাকে কি বলা যাবে? খুন বলা যাবে। কোনটি শুধুমাত্র নিন্দনীয় নরহত্যা তা জানতে হলে 300 ধারার সাথে 300 ধারার দ্বিতীয় অংশ দেখতে হবে, 299 ধারার সাথে 300 ধারার দ্বিতীয় অংশ দেখতে হবে। সকল খুনই নিন্দনীয় নরহত্যা, কারণ সকল খুনেই নিন্দনীয় নরহত্যার শর্ত থাকে, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যাই কি নয়? খুন নয়। কারণ সকল নিন্দনীয় নরহত্যা 300 ধারার শর্ত পূরণ নাও করতে পারে, অর্থাৎ খুন হতে হলে অবশ্যই 300 ধারার শর্ত পূরণ করতে হবে। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে সকল খুন অবশ্যই নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল আহ নিন্দনীয় নরহত্যাই কি নয়? খুন নয়। বা আপনি আপনার মতো করে বলে দিলেন যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির বেআইনি পন্থায় খুন করলেই সেটা নিন্দনীয় নরহত্যা হচ্ছে, কিন্তু ওই নিন্দনীয় নরহত্যা যদি 300 ধারার প্রথম অংশে চারটা অনুচ্ছেদ যদি পূরণ না করে তাহলে তো সেটা খুন হিসেবে গণ্য হবে না। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে সকল খুনই নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যাই কি নয়? খুন নয়। তাহলে এখানে একটা জিনিস দেখেন, আহ আমরা প্রশ্নে চলে আসি সরাসরি। পাশের এতে ছিল অপরাধমূলক নরহত্যা এবং খুন কাকে বলে, এটা আমরা পাইছি। হত্যায় সমপর্যায়ভুক্ত নরহত্যা বা হত্যার সমপর্যায়ভুক্ত নয় এর মধ্যে পার্থক্য, এর পার্থক্য আমরা পড়ি নাই, পার্থক্য পড়বো। আচ্ছা, খ দেখেন কখন নিন্দনীয় নরহত্যা বা অপরাধমূলক নরহত্যা খুন হিসেবে গণ্য হয় এবং কখন নিন্দনীয় নরহত্যা খুন হিসেবে গণ্য হয় না আলোচনা করুন। এটা আমরা এতক্ষণ ধরে পড়লাম 300 ধারার প্রথম অংশ আর ব্যতিক্রম অংশ। যদি বলে সকল খুন অবশ্যই নিন্দনীয় নরহত্যা কিন্তু সকল নিন্দনীয় নরহত্যা খুন নয়, ব্যাখ্যা করুন। এটার উত্তর কি বলেন তো? এই যে বি এর যা উত্তর সি এর উত্তরও কি
একই। তাহলে এখন আমরা যে জিনিসটা পাই নাই সেটা হলো এই যে নিন্দনীয় নরহত্যার শাস্তি এবং খুনের শাস্তি প্লাস নিন্দনীয় নরহত্যার খুনের মধ্যে যে পার্থক্য, এটা আমরা পাই নাই। আমরা আগে নিন্দনীয় নরহত্যার শাস্তিতে চলে আসি, তখন যে জিনিসটা আপনাদের বলছি যে পরে পড়বো। শাস্তি দেখেন, দণ্ডবিধির 304 ধারায় অপরাধজনক নরহত্যার, এই যে প্রথম পেজে দণ্ডবিধির 304 ধারায় অপরাধজনক নরহত্যার শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। দণ্ডবিধির 304 ধারা অনুযায়ী দেখেন, গোল দিয়ে অভিপ্রায় সহ অপরাধজনক নরহত্যা সংঘটিত হলে যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনা 10 বছর কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। আর অভিপ্রায় ব্যতীত যদি করে নিন্দনীয় নরহত্যা, সেহেতু 10 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা উভয়। এখন আপনাদের প্রশ্নটা আমিই করি। আমাদের প্রশ্ন আসতে পারে, স্যার অভিপ্রায় থাকলে তো খুন হয়, তাহলে সেটা নিন্দনীয় নরহত্যা কেমনে হয়? অভিপ্রায় থাকলে কি হয়? খুন হয়, তাহলে সেটা আবার নিন্দনীয় নরহত্যার শাস্তির কথা আসতেছে কেন? প্রথমে তো নির্ণয় আচ্ছা, এটা হচ্ছে যে ওই ওই অভিপ্রায়টা হচ্ছে তাৎক্ষণিক অভিপ্রায়। তাৎক্ষণিক অভিপ্রায় আবার কি জিনিস? ধরেন হেলাল, ওই ওই উদাহরণটায় যদি আমরা যাই, ধরেন যে একজন ব্যক্তি এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, আপনি জানতেন না যে তারে একটা থাপ্পড় দিলেই সে মারা যেতে পারে, এখন আপনি না জেনেই তার একটা থাপ্পড় দিয়েছেন, সে মারা গেছে। তাহলে এটা কি হয়েছে? নিন্দনীয় নরহত্যা তো হয়েছে, খুন হয় নাই। এখন এই জায়গায় তারে কি হত্যা করার অভিপ্রায় আপনার ছিল? ছিল না। সো এই জায়গায় এটা কি হবে বলেন? নিন্দনীয় নরহত্যা দশ এই বছর জায়গায় আপনার কি নাই? অভিপ্রায় নাই। 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 আর এক্ষেত্রে সাজা হবে যে 10 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। কিন্তু যখন এরকম হয়েছে যে একজনের সাথে আপনার আরেকজনের কথা কাটাকাটি হয়েছে, মানে গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে আমি তোর এত বড় সাহস, এত বড় কথা বললে আজকে বাঁশ দিয়ে মাথা ফাটাই ফেলবো, মানে আপনি হঠাৎ রাগ হয়ে তাহলে মারার উদ্দেশ্যে এই আঘাতটা করছেন এবং সে মারা গেছে। তাহলে এই জায়গা তো আপনার এই যে আকস্মিক উত্তেজিত হয়ে তারে কি মানে তাৎক্ষণিকভাবে মারার অভিপ্রায়টাই আপনার ছিল, তাহলে এই জায়গায় সে মারা গেছে, এটা তো খুন হবে না। কেন হলো না? কারণ এটা হচ্ছে গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে কাজটা করেছেন। এখন আপনি সাজা পাবেন তাহলে 304-এর প্রথম অংশে, কারণ এই জায়গায় আপনার কি ছিল? অভিপ্রায় ছিল। তাহলে এই জায়গায় শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর এবং সেই সাথে হচ্ছে কি অর্থদণ্ড। তাহলে আবার মনে রাখতে হবে, যদি যদি আপনার অভিপ্রায় থাকে, অভিপ্রায় সহ যদি হত্যাকাণ্ড সংগঠন করেন, মানে অপরাধজনক নরহত্যা, তাহলে সাজা আসবে যাবজ্জীবন বা 10 বছর। আর যদি অভিপ্রায় ছাড়া করেন তাহলে কয় বছর? শুধু 10 বছর। বুঝতে পারছেন? এ অনলাইনে ভাই মোশাররফ সাহেব, বুঝছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা নিন্দনীয় নরহত্যার সাজা পেলাম। আমরা এখন চলে আসবো খুনের শাস্তি। খুনের শাস্তিতে চলে আসি। দেখেন খুনের শাস্তি, দণ্ডবিধির 302 ধারা অনুসারে যে ব্যক্তি খুন করে সেই ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় হবে এবং সেই সাথে কি অর্থদণ্ডেও দণ্ডনীয় হবে। এটা আমরা খুনের সাজা মোটামুটি সবাই আমরা জানি, ছোটবেলা থেকেই জানি, বাংলা সিনেমা যেহেতু সবাই দেখি। তো এখানে 302 ধারার সাজা হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সাথে হচ্ছে অর্থদণ্ড। এখন আমরা চলে আসি যে নিন্দনীয় নরহত্যার খুনের মধ্যে পার্থক্য কি। তো ওই জায়গায় কিন্তু সরাসরি আপনারে বলে নাই যে নিন্দনীয় নরহত্যা এবং খুনের মধ্যে পার্থক্য। ওই জায়গায় ল্যাঙ্গুয়েজটা, ভাষাটা কেমন ছিল যে হত্যার সমপর্যায়ভুক্ত নরহত্যা আর হত্যার সমপর্যায়ভুক্ত নয় এমন নরহত্যার মধ্যে পার্থক্য। তাহলে হত্যার সমপর্যায়ভুক্ত নরহত্যারে বোঝাচ্ছিল খুন, আর হত্যার সমপর্যায়ভুক্ত নয় এটা মানে হচ্ছে কি নিন্দনীয় নরহত্যা। এই যে দেখেন, হত্যার পর্যায়ভুক্ত নয় এমন নরহত্যা অর্থাৎ অপরাধজনক নরহত্যা এবং হত্যার পর্যায় সমপর্যায়ভুক্ত নরহত্যা অর্থাৎ খুনের মধ্যে যে পার্থক্য পরিলক্ষিত হয় তা হলো, না আমি তো এই যে প্রথমে ভাঙাই নিলাম যে আমি ভাঙাই দিলাম যে হত্যার পর্যায়ভুক্ত নয় এটার বলে অপরাধজনক নরহত্যা, আর হত্যার পর্যায়ভুক্ত এটার বলে কি খুন। নিম্নে এই দুইটার মধ্যে পার্থক্য আলোচনা করা হলো। আচ্ছা, তাহলে সংজ্ঞাগত আমি বিস্তারিত পড়তেছি না। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির যদি বেআইনি ভাবে হত্যা করে, অভিপ্রায় থাকুক বা না থাকুক, সেটা হলো নিন্দনীয় নরহত্যা।
আর যখন নিন্দনীয় নরহত্যাটা অভিপ্রায় সহ করা হয় তখন সেটা হয়ে যাবে কি, খুন। মূল বা শাখায় যদি আসি, অপরাধজনক নরহত্যা হলো কি অপরাধ? মূল অপরাধ। আর খুন হচ্ছে তার একটা কি, শাখা, একটির অপরটি হিসেবে। এটা যদি দেখেন যে সকল অপরাধজনক নরহত্যাই খুন নয়, কিন্তু সকল খুন অবশ্যই কি, নিন্দনীয় বা অপরাধজনক নরহত্যা। উপাদান দেখেন, অপরাধজনক নরহত্যার মধ্যে অপরাধের সকল উপাদান বিদ্যমান থাকে না। মানে অপরাধজনক নরহত্যা তো আপনি অনেক সময় সরল বিশ্বাসে ঘটাই ফেলছেন, সকল উপাদান থাকে না। কিন্তু খুনের ক্ষেত্রে অপরাধের কি, সকল উপাদান থাকে। কারণের প্রশ্নে দেখেন, যদি উত্তেজনাবশত, আকস্মিক কলহ, আত্মরক্ষার্থে বা সরকারি কর্মচারীর সরল বিশ্বাসে কৃতকার্য ইত্যাদি কারণে যদি কোনো হত্যা সংঘটিত হয়, তা খুন নয়, বরং তা কি হবে, নিন্দনীয় নরহত্যা। পক্ষান্তরে অপরাধজনক নরহত্যা সংগঠনের অভিপ্রায় বা কোনো কারণ ব্যতীত প্রত্যক্ষ কাজের ফল হিসেবে হত্যা সংঘটিত হলে তখন তা কি হিসেবে গণ্য হয়, খুন হিসেবে গণ্য হয়। আমরা চলে আসি ফলাফল বিবেচনা, যে অপরাধজনক কাজের পরোক্ষ ফল হিসেবে যখন হত্যা সংঘটিত হয় তখন তা অপরাধজনক নরহত্যা হিসেবে গণ্য হয়। পক্ষান্তরে অপরাধজনক কাজের প্রত্যক্ষ ফল হিসেবে যখন হত্যা সংঘটিত হয় তখন তা খুন হিসেবে গণ্য হয়। অপরাধের প্রকৃতি দেখেন, বলেন তো গুরুতর প্রকৃতির কোনটা, খুন নাকি নরহত্যা, নিন্দনীয় নরহত্যা? গুরুতর স্যার। প্রকৃতির কোনটা, খুন। তাহলে এই যে দেখেন, অপরাধজনক নরহত্যা হলো লঘু প্রকৃতির, পক্ষান্তরে খুন হলো কি, গুরুতর প্রকৃতির। 8 নম্বরে দেখেন ধারাগত পার্থক্য, যে অপরাধজনক নরহত্যার সংজ্ঞা 299 ধারায়, শাস্তি কত ধারায়, 304 ধারায়। পক্ষান্তরে খুনের সংজ্ঞা 300 ধারায়, শাস্তি কত ধারায়, 302 ধারায়। আমরা শাস্তিতে চলে আসি। শাস্তি, শাস্তি কিন্তু অ্যাকচুয়ালি আমি আর পড়লাম না। শাস্তি যদি 304-এ বলছেন ইন্ধনের নরহত্যার শাস্তি, আর খুনের শাস্তি কত দাঁড়ায়, 302 দাঁড়ায়। অভিপ্রায় সহ নিন্দনীয় নরহত্যা করলে যাবজ্জীবন বা 10 বছর, অভিপ্রায় ছাড়া করলে 10 বছর। আর খুন তো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। ইংরেজি প্রতিশব্দতে আসি, দেখেন অপরাধজনক নরহত্যাকে ইংরেজিতে কি বলে, কালপেবল হোমিসাইড। পক্ষান্তরে খুনকে ইংরেজিতে কি বলে, মার্ডার। অসৎ জ্ঞান, অপরাধজনক নরহত্যার ক্ষেত্রে অসৎ জ্ঞান থাকতেও পারে আবার নাও পারে, কিন্তু খুনের ক্ষেত্রে অবশ্যই কি থাকবে, অসৎ জ্ঞান বা অসৎ অভিপ্রায় থাকবে। পূর্ব পরিকল্পনা, অপরাধজনক নরহত্যার ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা থাকা আবশ্যক নয়, থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু খুনের ক্ষেত্রে অবশ্যই পূর্ব পরিকল্পনা থাকতে হবে। তারপরে দেখেন নিষ্ঠুরতা। আমরা যদি নিষ্ঠুরতার ক্ষেত্রে যাই, যে কোনটার ক্ষেত্রে নিষ্ঠুরতা বেশি থাকে বলেন তো? খুনের ক্ষেত্রে নিষ্ঠুরতা বেশি থাকে। অপরাধজনক নরহত্যা, অপরাধজনক নরহত্যার ক্ষেত্রে নিষ্ঠুরতা থাকতেও পারে নাও থাকতে পারে, বাট খুনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই নিষ্ঠুরতা থাকবে। তো এই হলো আমাদের মোটামুটি পার্থক্য। খুন এবং নিন্দনীয় নরহত্যার যে পার্থক্য ভালোভাবে পড়ে ফেলবেন। এবং আহ, আমরা বললাম যে কখন নিন্দনীয় নরহত্যা হবে, কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে না, এটাও বিস্তারিত পড়লাম। আমরা এখানে চলে আসেন সি নাম্বার প্রশ্নের উত্তরটা যদি দেখেন, যে সকল খুন অবশ্যই নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যা খুন নয়। এটার উত্তর কি হবে বলেন? ওই যে বি এর যে উত্তর, সেই উত্তর। এছাড়া আমরা এখানে বেশ কতগুলো ধারা পড়ছি। মানে এই ধারাগুলো আমাদের পরীক্ষার অংশ না, আমাদের প্রশ্নের অংশ না, বাট এই ধারাগুলো আমাদের জানতে হবে। প্রথমে যদি আমরা দেখি 301 ধারা, তো 301 ধারা দেখার আগে একটু আমরা এখন পর্যন্ত যা যা পড়লাম বুঝেন না এরকম কেউ আছেন? আচ্ছা দেখেন, তাহলে আমরা 301 ধারাটা একটু লক্ষ্য করি। 301 ধারা হচ্ছে, 301 ধারায় কোনো শাস্তি দেয় না। 301 ধারা হচ্ছে যদি আপনি একজনকে খুন করতে গিয়ে আর একজনকে খুন করে ফেলেন, তাহলে তারে খুন করলে যেভাবে আপনি দণ্ডিত হতেন সেইভাবেই দণ্ডিত হতেন। ধরেন আসমা খানম একজনকে খুন করতে গিয়ে গুলি করছে একজনকে, সগির রে গুলি করছে, পাশে বসা দবির আছে, দবিরের গায়ে লেগে গেছে, তাহলে সগির রে গুলি করলে আসমা খানম যেভাবে দায়ী হতো, দবিরের গায়ে গুলি লাগছে, আসমা খানম কি, সে একইভাবে দায়ী হবে। এটাই বলছে 301। মামলাটা হবে কিন্তু 302 ধারায়, কিন্তু 301-এ কিন্তু মামলা হবে না। 301-এ জাস্ট বলছে যে একজনকে হত্যা করতে গিয়ে যদি আর একজনকে হত্যা করে ফেলে, ওই প্রথম জনকে হত্যা করলে যেভাবে দায়ী হতো, দ্বিতীয় জনকে হত্যা করেও কি সেইভাবে
দায়ী হবে। এই যে দেখেন, এবার কোনো ব্যক্তি, এবার রিটেনে আসছে স্যার স্যার এটা। 301 হ্যাঁ ধারা কি আমরা উল্লেখ সলভ করতে করবো। হবে না স্যার? কি ভাই? স্যার এবার বললাম কি, রিটেনে আসছে স্যার এটা ধরেন, 301 দ্বারা। পিয়াল সাহেব কি বলেন বলেন। স্যার আমি বললাম কি, স্যার ধরেন ওই যে মামলার ক্ষেত্রে আমরা যেরকম ধারাটা লিখি, যেমন জি, 302 34, তারপরে হ্যাঁ, 302 149 কথার কথা স্যার, সেই ক্ষেত্রে এই 301 কি স্যার ওই মামলার ক্ষেত্রে উল্লেখ করে লাগবে না স্যার ধারায়? না না না, ধন্যবাদ স্যার। 301 লাগবে না, উল্লেখ করবেন 302। 301 ধরেন প্রসিডিউরাল সেকশন, ওই জায়গা জাস্ট আমি ব্যাখ্যা দেব যে যখন আপনি বিচারের সময় বা মামলার যখন আর্গুমেন্ট হবে বা অন্যান্য সময় আপনি বলবেন যে ওর ওনার অমুকরে মারতে যাইয়া সে তো পাশের জন্য মারছে, তাহলে অমুকরে মারলে তো সে ঠিকই খুনের জন্য দায়ী হতো। তো আমাদের 301 ধারাটা দেখেন যে তার পাশের জন মারা গেছে, সেও কিন্তু এই ওই খুনের জন্যই দণ্ডিত হবে। দেখেন, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে হত্যার পরিকল্পনা করে ভুলক্রমে অন্য আরেকজন ব্যক্তিকে হত্যা করে, তবে উক্ত প্রথম ব্যক্তিকে হত্যা করলে যেভাবে দায়ী হতো দ্বিতীয় ব্যক্তিকে হত্যার জন্য সেভাবেই দায়ী হবে। যেমন যেমন ক খকে গুলি করে হত্যা করতে গিয়ে খয়ের পাশে বসা ক কে গুলি করে হত্যা করে, এখানে ক খকে হত্যা করলে যেভাবে দায়ী হতো ক কে হত্যার জন্যও কি সেভাবেই দায়ী হবে। আমরা 303 ধারাটা দেখি, দেখেন, যদি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে খুন করে তবে সে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। আমাদের দণ্ডবিধিতে একটা ধারাই একমাত্র শাস্তি আছে মৃত্যুদণ্ড, সেটা হলো 303 ধারা। যদি একজন ব্যক্তি আরেকজন মানে যে হত্যাটা করছে সে যদি কি আসামি হয়, যাবজ্জীবন কারাদণ্ডে প্রাপ্ত, তাহলে 303 ধারায় সে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। 304-এর ক দেখেন, 304-এর ক বলছে আহ যদি কোনো ব্যক্তি, আন্ডারলাইন করেন, বেপরোয়া ভাবে বা অবহেলাজনক ভাবে কার্য করে কারো মৃত্যু ঘটায় এবং তার শাস্তিজনক নরহত্যা না হয়, মানে সেটা নরহত্যা না, বাট সেটা বেপরোয়া ভাবে করছে বা অবহেলাজনক ভাবে করছে, তবে সে যে কোনো বর্ণনার 5 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হবে। সাধারণত ডাক্তাররা যখন কোনো রোগীকে মানে অবহেলার কারণে মেরে ফেলে তখন ডাক্তারের বিরুদ্ধে এই 304-এর ক ধারায় মামলা হয়, ধরে নেওয়া হয় সে বেপরোয়া ভাবে মেরেছে অথবা কি অবহেলা জনক ভাবে। এটা কিন্তু নিন্দনীয় নরহত্যা না, এটা 304-এর কতে পড়বে। এবং এক্ষেত্রে এই অপরাধটা দেখেন ব্রাকেটে লেখা আমলযোগ্য, জামিনযোগ্য, আপোষ অযোগ্য। আমলযোগ্য মানে কি, তারে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, আর জামিনযোগ্য মানে কি জামিন দিবে, আপোষ আবার কি অযোগ্য। আচ্ছা, আমরা 304-এর খটা দেখে ফেলি। 304-এর খতে বলছে যে যদি কোনো ব্যক্তি বেপরোয়া ভাবে, আন্ডারলাইন করেন, বা অবহেলাজনক ভাবে জনপথে যান চালিয়ে, মানে ওই যে আপনি যদি বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে, যান মানে এই জায়গা হচ্ছে কি যানবাহন, বা অশ্বারোহণ করে, অশ্বারোহণ মানে কি ঘোড়ার গাড়ি, ঘোড়া। আহ করে নিন্দনীয় নরহত্যা নয় এমন মৃত্যু ঘটালে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার 3 বছর কারাদণ্ডে, অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। আগেরটা মারছে ডাক্তার, এটা মারছে কি ড্রাইভার। তাহলে এই জায়গা তার কারাদণ্ড কতদিন, 3 বছর। এটাও দেখেন আমলযোগ্য, জামিনযোগ্য এবং কি আপোষ অযোগ্য। আমলযোগ্য মানে হলো তার বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে, আর জামিনযোগ্য মানে কি জামিন দিতে বাধ্য, আবার এটা কি আপোষ অযোগ্য। আচ্ছা, আমরা 305 ধারাটা দেখি। 305 ধারা হচ্ছে যদি আপনি আত্মহত্যার প্ররোচনা দেন 18 বছরের কম বয়স্ক কাউকে বা পাগল উন্মাদ কাউকে, তাহলে আপনি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হতে পারেন। এই যে দেখেন, যদি কোনো 18 বছরের কম বয়স্ক ব্যক্তি, উন্মাদ, পাগল, নির্বোধ ব্যক্তি আত্মহত্যা করে এবং যে ব্যক্তি এমন আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে সেই ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর কারাদণ্ডে দণ্ডিত হবে এবং সেই সাথে কি অর্থদণ্ডেও দণ্ডিত হবে। তাহলে 305 মানেই আত্মহত্যার প্ররোচনা, বয়স কত, 18 বছরের কম, নির্বোধ, উন্মাদ, এই টাইপের আর কি। যদি সে সাবালক হয় বা সুস্থ হয় সেক্ষেত্রে 306 ধারা দেখেন, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনা দেয় এবং প্ররোচিত ব্যক্তি আত্মহত্যা সংগঠন করলে প্ররোচনা দানকারী ব্যক্তি যে কোনো বর্ণনার কত 10 বছর কারাদণ্ডে এবং অর্থদণ্ডে দণ্ডিত। এখন আমরা চলে আসবো খুনের উদ্যোগ, 307 ধারা। আমরা আজকে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটু ধৈর্য ধরেন, 5 মিনিট লাগবে আর। 307 ধারায় বলছে খুনের উদ্যোগ, অ্যাটেম্প টু মার্ডার। 307 ধারায় 3 প্রকারের সাজা আছে। কয় প্রকারের? 3 প্রকারের। 3 প্রকার কি কি? এক, যদি আপনি শুধু খুনের উদ্যোগ নেন, ধরেন আমি আসমা খানমরে গুলি করছি, উনি সরে গেছে, ওনার গায়ে গুলি লাগে নাই এবং দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছিলাম, তাহলে উনার যদি
গুলি লাগতো এবং উনি যদি মারা যেত তাহলে এটা তো খুন। তাহলে উনার গুলি লাগে নাই, তাহলে শুধু হত্যার উদ্যোগ নিলে সাজা 10 বছর পর্যন্ত কারাদণ্ড। বুঝছেন? কোনো আঘাত টাঘাত কিছু হয় নাই, শুধু কি নিছি, উদ্যোগ নিছি। আচ্ছা, আমি আসমা খানমকে গুলি করলাম, উনি সরে যেতে গেছিল কিন্তু ওনার পায়ে গুলি লেগে গেছে, মানে হালকা আঘাত লাগছে, তাহলে আমার সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর। যাবজ্জীবন কারাদণ্ড বা কত, 10 বছর। কিন্তু যদি আমি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হই, মানে আমি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি, ধরেন এখন আমি যদি কাউরে হত্যার উদ্যোগ নিই এবং সে আঘাতও পাইছে, তাহলে আমার সর্বোচ্চ সাজা হতে পারে মৃত্যুদণ্ড, কিন্তু একমাত্র নয়। আমি যদি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হয়ে কাউরে হত্যার উদ্যোগ নিই এবং সে হালকা আঘাতও পেয়েছে, তখন আমার সাজা হবে হয় মৃত্যুদণ্ড, না হলে যাবজ্জীবন কারাদণ্ড, না হলে কত, 10 বছর পর্যন্ত কারাদণ্ড অ্যালং উইথ ফাইন, মানে অর্থদণ্ড। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কিন্তু 303 ধারায়, 307-এ কিন্তু একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড না। এই যে দেখেন, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে হত্যার উদ্যোগ নেয়, তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। অপর কোনো ব্যক্তিকে হত্যার উদ্যোগ নেয় এবং কি করে, আঘাত করে, তবে উক্ত ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। অর্থাৎ আঘাত করলেই শাস্তির পরিমাণ কিন্তু বেড়ে গেছে। পরেরটা দেখেন, যদি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে হত্যার উদ্যোগ নেয় এবং আঘাত করে, এখন কেউ অপ্রাসঙ্গিক প্রশ্ন করবেন যে সে কি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি কি জেলের ভিতরে না বাইরে, সাজা কি খাইতে সাজা শেষ হয়ে গেছে নাকি ভিতরে আছে, যেভাবেই হোক না কেন, যদি সে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিই হয়, সে যদি কারো হত্যার উদ্যোগ নেয় এবং যদি কি করে, আঘাত করে, তাহলে মৃত্যুদণ্ডে, যাবজ্জীবন কারাদণ্ডে বা যে কোনো বর্ণনা 10 বছর কারাদণ্ড পর্যন্ত এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবে। এই যে দেখুন, খকে খুনের উদ্দেশ্যে এমন অবস্থায় গুলি করেছে যে অবস্থায় মৃত্যু অনুষ্ঠিত হলে খুনের দোষে দোষী সাব্যস্ত হতো, এই ক্ষেত্রে এই ধারায় দণ্ডিত হবে। আমরা আজকে শেষ ধারা যেটা অধিকাংশ জন আমরা জানি না, তবে আমরা যারা একসাথে প্রিলিমিনারি পড়েছি তারা জানি, অ্যাটেম্প্ট টু কালপেবল হোমিসাইড, নিন্দনীয় নরহত্যার উদ্যোগ। শুধু হত্যার উদ্যোগ 307, নিন্দনীয় নরহত্যার উদ্যোগ 308। এখন হোয়াট ইজ অ্যাটেম্প্ট টু কালপেবল হোমিসাইড, মানে ধরেন আমি যদি আনারুল হক সাহেব আমার এমন একটা কথা বলে, এখন আমি যদি আকস্মিক উত্তেজিত হয়ে ওনারে যদি হত্যা করি, তাহলে এটা কি খুন হবে না নিন্দনীয় নরহত্যা হবে? নিন্দনীয় নরহত্যা। তাহলে ধরেন একজন ব্যক্তি আর একজন ব্যক্তির এমন উত্তেজনা দিছে সে তারে গুলি করছে, গুলি খেয়ে যদি মারা যেত তখন তখন সেটা হতো কি নিন্দনীয় নরহত্যা, কিন্তু গুলি করছে সে ধরেন সরে গেছে, তার গুলি লাগে নাই, তাহলে এই যে যে উদ্যোগটা নিল এটা কিসের উদ্যোগ, নিন্দনীয় নরহত্যার উদ্যোগ। সে দণ্ডিত হবে 308 ধারায়, তার সাজা 3 বছর, তার সাজা 3 বছর। আর সে যদি সরতে গিয়ে আঘাত পায় বা গুলি হালকা একটু লাগছে, তাহলে নিন্দনীয় নরহত্যার উদ্যোগ যে নিছে তার সাজা হবে কয় বছর, 7 বছর। এটাই বলছে 308 ধারায়। এই যে দেখেন, লাগলে যাবজ্জীবন কেন, সে তো মারা গেলে সেটার কথা। ধারা 308 নিন্দনীয় নরহত্যার উদ্যোগ, অ্যাটেম্প টু, একটা টি কম করে গেছে, অ্যাটেম্প পিটি হবে, অ্যাটেম্প, অ্যাটেম্প টু কালপেবল হোমিসাইড। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে নিন্দনীয় নরহত্যার উদ্যোগ নেয় বা খুন বলে বিবেচিত হবে না, তবে যে কোনো বর্ণনার 3 বছর পর্যন্ত কারাদণ্ডে বা অর্থদণ্ডে উভয় দণ্ডে দণ্ডিত হবে। তবে উক্ত উদ্যোগের ফলে, উদ্যোগ বানানটা ভুল আছে, দেওয়া হবে, ধরা হয়ে গেছে। উক্ত উদ্যোগের ফলে কোনো ব্যক্তি যদি আঘাত পায়, তবে উক্ত ব্যক্তি 7 বছর পর্যন্ত কারাদণ্ডে, অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। উদাহরণ, ক এর উস্কানিতে খ হঠাৎ গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে ক এর দিকে গুলি করে, কিন্তু ক এর আড়ালে চলে যাওয়ায় উক্ত গুলি লক্ষ্যভেদ হয়, হয় এই ধারায় অপরাধ করেছে। তো এই হলো আমাদের আজকের পড়া। আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিই, হোমওয়ার্ক হচ্ছে এই জায়গার দুইটা, আমি আগামী দিন আপনাদের লিখেই দিব, বাট তারপরে আপনারা বাসা থেকে এটা লিখে নিয়ে আসবেন। সেটা হলো আমাদের এই যে প্রশ্নের যে ডি আর ই, ডি আর ই, এই দুইটা লিখে আইন আমাদের দেখাবেন। আমাদের প্রশ্নের যে ডি আর ই, এই দুইটা প্রশ্ন সবাই দেখাবেন, অনলাইনে যারা আছেন তারাও লিখে আমাকে দেখাবেন এবং অফলাইনে যারা আছেন তারাও লিখে দেখাবেন। বি আর ই স্যার। ডি আর ই, জি।
কেউ বই দেখবেন না। বই দেখবেন না বলতে আপনি নিজে যা বোঝেন সেই অনুপাতে লিখবেন, কোনো বই দেখে যেন হুবহু লিখে নেন না, এটা আর কি। তো আজকে আমরা যা পড়লাম, আপনার কোনো প্রশ্ন আছে কিনা? কোনো প্রশ্ন আছে ভাই কারো? না স্যার, কোনো প্রশ্ন নাই স্যার। না স্যার, যা বুঝতে পারছি পড়াইছেন স্যার। মনে থাকলেই হয়। মোশাররফ সাহেব? স্যার বুঝতে পারছি, আবার দুই একবার পড়লেই মাথায় থাকবে। হ্যাঁ, বুঝতে পারছেন, স্যার ধন্যবাদ। কোনো পড়ার পরে অসংখ্য কোনো প্রশ্ন ধন্যবাদ। এভরিথিং থাকলে স্যার মোশাররফ একদম সাহেব আমাকে জিজ্ঞাসা কনসেপ্ট করেন। গুলা, স্যার ওই স্যার মোশাররফ কনসেপ্ট ভাই, গুলা সবই ক্লিয়ারলি বুঝি, কিন্তু বিষয় হচ্ছে যে মনে থাকার রেঞ্জটা কতদিন পর্যন্ত থাকে সেটা হচ্ছে কথা স্যার। আপনার বাড়িও ভোলা, আপনি বলতেছেন না সহজে। শোনেন আমি কি বলি, মোশাররফ মনে ভাইয়ের থাকবে উদ্দেশ্যে। ইনশাল্লাহ। তারপরেও কারো কোনো প্রশ্ন থাকলে আমার অবশ্যই জানাবেন, যে কোনো সময়, এট এনি টাইম। স্যার এই ঘটনা হলো স্যার, আগে বুঝতাম না, কিন্তু স্যার আপনার এই ক্লাস করার পরে স্যার এটা আসলে চরম বড় স্যার, বুঝতে হবে এটা। ইয়াল শুনি না, কি বলেন, ভালোভাবে বলেন। আর বললাম স্যার আগে বুঝতাম না, নিন্দনীয় নরহত্যা, কিন্তু ওই প্রিলিতে স্যার আপনার এই যে শীট পড়ার পরে স্যার এখন এটা একদম ক্লিয়ার স্যার। জি, ইনশাল্লাহ। আর তো ওই মোশাররফ ভাইও যদি একবার পড়ে ঠিকঠাক মতো, ইনশাল্লাহ স্যার উনিও বুঝে যাবে। ভাই তো এমনিতেই ইনশাল্লাহ। মেধাবী। ইনশাল্লাহ। জি স্যার। আরে কি বলেন পিয়াল সাহেব, পিয়াল সাহেবের সাথে মনে হয় পিয়াল আমার স্যার, আসসালামু পরিচিত আলাইকুম। আছে। আর পিয়াল ভাই, আমার বাড়ি তো ভোলা, এই জন্য স্যার আমি ভুলে যাই সব। বলা এবারই ভুলে যান। ওই যে এখানে ভোলাতে আপনি বাড়ি, এই বলা। জন্য সব বুঝতে পারি। তো ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আগামী দিন দেখা হবে ইনশাল্লাহ। জি স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম।